তথ্য দেয় না। ওকে, এবার অবজেক্ট বলেন। এর মধ্যে হেড ওয়ার্ড কোনটা? মিস্ট্রি, 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 মিস্ট্রি মানে কি? তাহলে আমার মেইন বাক্য চলে আসছে। একটা গবেষণা এই রহস্য নিয়ে তথ্য দেয়। গবেষণার আগে প্রি মডিফায়ার 2014 সালের গবেষণা, আর কে করছে? বাক্য শেষ না? পরের লাইন, এরা গবেষণায় কি করছে? ঝামেলা। They compared the genetic structure of polar bears with that of their closest relatives from a warmer climate. কোনটা কোন? আরেকবার পয়েন্ট বাক্যটাকে, হ্যাঁ, they compared the brown bears. এবার আমরা আমাদেরকে একটু ডিস্ট্রাক্ট হইতে হবে। ইংরেজি ভাষায় কখনো কখনো একই নাউন দুইবার ইউজ না করে দ্যাট, ওই যে প্রোনাউন ইউজ করা যায়। Okay, তার মধ্যে একটা প্রোনাউন হচ্ছে দ্যাট, আর একটা হচ্ছে দোজ। সিঙ্গুলার হলে দ্যাট ইউজ করবেন, আর প্লুরাল হলে দোজ ইউজ করবেন। এই গ্রামার আপনাকে একটু ডিস্ট্রাক্ট করতে হলো, লাইন থেকে এখানে আনতে হয়েছে। সিঙ্গুলার হলে কোনটা ইউজ করবেন? দ্যাট। আর প্লুরাল হলে ইউজ করবেন হলো গিয়া দোজ, না? দেখি কোথায় লিখে রাখছি। ইয়া, ঠিক আছে, পেয়ে গেছি। র্যাপিটেশন দূর করতে একই নাউন দুইবার ইউজ না করলে কম্পেয়ার করার সময় সিঙ্গুলার হলে দ্যাট ইউজ করবেন, আর প্লুরাল হলে দোজ ইউজ করবেন। যেমন মাই লাভ ফর মাই ডটার ইজ ডিপার দেন মাই লাভ ফর মাই আঙ্কেল। আমার মেয়ের প্রতি আমার ভালোবাসা আমার আঙ্কেলের প্রতি আমার ভালোবাসার থেকে বেশি গভীর। এখানে কম্পেয়ার করছি, deep। এখানে প্রথমে কাকে রাখছি? মাই লাভ ফর মাই ডটার। আর ওইদিকে কে? মাই লাভ শব্দটা কয়বার দাও? মাই লাভ, এই লাভ তো আনকাউন্টেবল, তাহলে সিঙ্গুলার না? পরের বার আবার মাই লাভ না লিখে লেখকরা চাইলে কি লিখতে পারে? এটা লিখলে কি ভুল হবে? হবে না। কিন্তু লম্বা লম্বা হইলে আবার সেম কথা না লিখে সিঙ্গুলার হলে কোনটা লিখবে? তাহলে দ্যাট দিয়া বলো তো। মাই লাভ ফর মাই ডটার ইজ ডিপার দেন দ্যাট ফর মাই আন। তখন বুঝবেন কিভাবে? এখানে ফর দেওয়া, এখানেও ফর দেওয়া। ফরের আগে এই জায়গায় দ্যাট, আর এই ফরের আগে এই জায়গায় কি দেওয়া? তার মানে দ্যাট দ্বারা মাই লাভকে বোঝানো হয়েছে। এটা একটু বোঝার একটা উপায়। সিঙ্গুলার হলে কোনটা দিবা? আর প্লুরাল হলে, দেখো, দ্য পিপল ইন ঢাকা ফেস মোর প্রবলেমস দেন দ্য পিপল ইন খুলনা। এখানে তুলনা করছি না আমরা? পিপল ফেস মোর প্রবলেমস, মানুষ কয়টা সমস্যা বেশি, কম সমস্যা না বেশি সমস্যা বলো তো? কোথাকার মানুষের থেকে? তাহলে পিপল শব্দ কয়বার লিখছি? দা পিপল, দা। পিপল সিঙ্গুলার না প্লুরাল ভাই? প্লুরাল হলে পরের বার পিপল না দিয়া দোষ দিবেন না? তাহলে বলেন, দা পিপল ইন ঢাকা ফেস মোর প্রবলেমস দেন দোজ ইন খুলনা। সিঙ্গুলার হলে কোনটা দিবা? আর প্লুরাল হইলে দোষ। ঠিক আছে। তুলনা অর্থে একই নাউন দুইবার ইউজ না করে পরের বার সিঙ্গুলার হলে দ্যাট, প্লুরাল হলে কি? এই দুইটা উদাহরণ লিখবেন, বাঁ পাশেরটা লিখলেই হবে, ডান পাশের লেখার দরকার নাই। পরে মাই লাভ লিখে উপরে ব্র্যাকেট দিয়ে বা আপনি সার্কেল করে দ্যাট লিখে দিবেন, তাই তো হয়ে গেল গা। তুলনা করার সময় না করে সিঙ্গুলার হলে দ্যাট, প্লুরাল হলে দোজ ইউজ করা যায়। এখানে র্যাপিটেশন দূর হবে না? ঠিক আছে। তুহিন,
এ হচ্ছে গ্রামার। আর এটা এটা হলো উদাহরণ, এই উদাহরণটা আপনি করবেন। মাই লাভ ফর মাই ডটার ইজ ডিপার দেন মাই লাভ ফর মাই আঙ্কল, দ্য পিপল ইন ঢাকা ফেস মোর প্রবলেমস দেন দ্য পিপল ইন খুলনা। সিঙ্গুলার হলে কোনটা লিখবেন? আর প্লুরাল হলে একটা উদাহরণ লিখবেন না। মাই লাভ ফর মাই ডটার ইজ ডিপার দেন মাই লাভ ফর মাই আঙ্কল। মাই লাভ শব্দটা দুইবার, এই জায়গায় মাই লাভ, পরের বারও মাই লাভ। তো সেকেন্ড বার মাই লাভ না লিখে চাইলে একজন লেখক দ্যাট লিখতে পারে, দ্যাট সিঙ্গুলার। আর দোজ হলে কি বোঝাবে? প্লুরাল না? স্যার এটা এভাবে লেখা যাবে? যাবে। লেখক তো মানুষ বিভিন্ন ভাবে লেখে। দ্য পিপল ইন ঢাকা ফেস মোর প্রবলেমস দেন দ্য পিপল ইন খুলনা, প্রথমে দেওয়া দা পিপল, আবার ওইখানেও দেওয়া দা পিপল। পিপল পিপলকে কম্পেয়ার করা হয়েছে। পরের বার দা পিপল না লিখে কি লিখলেই হবে আমার? দোজ। এই ডান পাশের বাক্য লেখার দরকার নেই, আপনি সুন্দর এখানে এটাকে ব্র্যাকেট দিয়ে আটকে উপরে কি লিখে দেন, দ্যাট। একটা লিখলে দুই লাইন লেখা হয়ে যায়। এখানে দা পিপলকে সুন্দর করে আটকে দিয়ে উপরে দোজ লিখে দেন। একটু আমরা যেটা পড়াচ্ছিলাম এখান থেকে দূরে নিয়ে গেলাম, তাই না? কেন নিয়ে গেলাম? ওই জায়গায় একটা লাইনে দ্যাট আস, তাই না? দ্যাট দিলে প্লুরাল হবে না সিঙ্গুলার হবে? লেখা হয়েছে না এই পর্যন্ত? এখন তাহলে তুমি এই বাক্য পড়ো। দে কম্পেয়ার দ্য জেনেটিক স্ট্রাকচার অফ পোলার বেয়ার্স উইথ দ্যাট অফ দেয়ার ক্লোজেস্ট রিলেটিভস ফ্রম আ ওয়ার্মার ক্লাইমেট, দা। তারা তুলনা করছে কার সাথে? আবার এখানে বলো কি দেওয়া আছে? অফ। এখানে কি পাইছো? তাহলে বলো অফের আগে কি লেখা? তাহলে এখানে দ্যাট দ্বারা কি বুঝাইতে পারে? এভাবে প্রিপোজিশন দিয়ে মিলাই ফেলবা। এখানে তুমি অফ দেখতে পাচ্ছ না? প্রিপোজিশন, এখানেও তুমি অফ দেখতে পাচ্ছ। তো অফের আগে আমার এখানে যে ওয়ার্ডটা দেওয়া আছে কোনটা? এটা জেনেটিক স্ট্রাকচার। তাহলে এইখানেও লেখক কি লিখছিল? জেনেটিক স্ট্রাকচার লিখছিল, না লেখা কি দিয়ে দিছে সে? দ্যাট। দ্যাট দিয়ে শর্ট করে ফেলছে না? হুম, ঠিক আছে। তো এবার আমরা এই বাক্যের মিনিং করার জন্য মেইন ওয়ার্ড হলো দুইটা, একটা সাবজেক্ট, সাবজেক্ট পড়েন, ভার্ব খোঁজো। এই গবেষকরা তুলনা করে দেখলো। এখন তুলনা করা ইংলিশ হলো কম্পেয়ার। তুলনা করা মানে মিলাইয়া দেখলো, মিল এবং অমিল আছে কিনা ওটাকে ইংলিশে বলে কম্পেয়ার। আর শুধু অমিল হইলে ইংলিশ হইব কন্ট্রাস্ট। এখানে কি লেখা আছে? কম্পেয়ার মানে তুলনা করা, তুলনা করা মানে এর মধ্যে কোনো মিল আছে কিনা অমিল আছে কিনা সব বুঝানো। আর শুধু অমিলের ইংলিশ কি? কন্ট্রাস্ট। এটা আমি বহুদিন ভুল জানতাম। কম্পেয়ারের মানে, কম্পেয়ার মানে হচ্ছে মিল অমিল সবই তুলনা করা একসাথে। আচ্ছা, তাহলে তোমার এবারকে সাবজেক্ট কে ভাই? দে। ভার কোনটা বলো? কম্পেয়ার। তারা মিলাই দেখলো না, তুলনা করলো। এবার তুমি অবজেক্ট বলো, কি তুলনা করছে বলো তো? পোলার বেয়ার্স উইথ দ্যাট অফ দেয়ার ক্লোজেস্ট রিলেটিভস ফ্রম আ ওয়ার্মার ক্লাইমেট, তারপরে কি লিখা? দ্য ব্রাউন বেয়ার্স। এটা হলো পুরো অবজেক্ট না? এর মধ্যে ডাইরেক্ট অবজেক্ট কোনটা বলো? পোস্ট মডিফাই কোনটা? কম্পেয়ারের সাথে উইথ হবে ফ্রেজাল ভার্ব।
একদিকে কাকে নিছে সে? পোলার বেয়ারের কি নিছে বলো? আরেক দিকেও কি নিছে কোন? জেনেটিক স্ট্রাকচার। জেনেটিক স্ট্রাকচার কার? ক্লোজেস্ট রিলেটিভস। এই পোলার বেয়ারেরই কাছের যে বেয়ার, যারা কোথায় থাকে, একটু একটু তুলনামূলক গরম অঞ্চলে থাকে, সেই বেয়ারের নাম কি? তাহলে বলো, তারা পোলার বেয়ারের কি নিছে? হাড্ডি নিছে না জেনেটিক স্ট্রাকচার? আর ব্রাউন বেয়ারেরও কি নিছে? জেনেটিক স্ট্রাকচার লাগে, জেনেটিক স্ট্রাকচারে কম্পেয়ার করছে। তাই না? এভাবেও বোঝা যায় যে কম্পেয়ার কি কম্পেয়ার করছে, কার সাথে কম্পেয়ার করছে? ব্রাউন বেয়ারের কিসের সাথে? হাতের সাথে না জেনেটিক স্ট্রাকচার? হ্যাঁ, ঠিক আছে। বাক্য শেষ না? ঠিক আছে। এই যে এভাবে বাক্যটা চাইলে লিখতে পারতো না? They compared the genetic structure of polar bears with the genetic theory of their closest former warmer climate. নাম দিছে দা ব্রাউন বেয়ার না? এখন তোমার এই জায়গায় যা জেনেটিক স্ট্রাকচার না লিখে লেখকের মন চাইছে, সে কি দিয়ে দিছে? সে দ্যাট দিয়ে দিছে। আর যদি এই জায়গায় স্ট্রাকচারস লিখতো, তো লিখতো। শেষ বাক্যটা। এই যে, হ্যাঁ হুম। এখন এতে করে এই যে কাজটা যে তারা করলো, একটা কাজ করছে না, মোটামুটি এখানে 21টা ওয়ার্ড দিয়ে তাদের কাজটা বুঝাইছে। কি কাজ করছে তারা বলো তো? কম্পেয়ার করছে না? আচ্ছা, এই কাজটাকে পরের লাইন পড়েন। দিস allowed them to determine the genes that have allowed polar bears to survive in one of the toughest environments here on Earth. দিস দিয়া কারে বুঝাইছে? হ্যাঁ, আমি এটা ধরতে পারছেন। ইংরেজি আর একটু ডিস্ট্রাক্ট করবো আপনারে, মানে একটু দূরে সরাই নিয়ে যাবো। মিসেলেনিয়াস গ্রামারের মধ্যে আমি এটা রেখে দিছি। আপনি গত 15 বছরে শেখ হাসিনার সকল ভাষণ শুনলেন, সব ভাষণ লিখলেন, কম্পিউটার দিয়া, চ্যাট জিপিটি দিয়া সব করাইলেন, তাই না? কারণ এতগুলা ভাষণ তো আপনি সহজে পড়তে পারবেন না। তো মোটামুটি ধরেন এখানে 50-60 লাখ ওয়ার্ড হয়েছে। পুরা ভাষণ অ্যানালাইজ করে আপনি বললেন, এটা মতামত দিলেন, আই ডু নট লাইক দিস, আই ডু নট লাইক দিস, মানে কি? 50 লক্ষ ওয়ার্ড, তাই না? ইংরেজি ভাষায় এই দিসকে বলে প্রোনাউন রেফারেন্স। উপরে একটা কাজ করছে তারা, সেই কাজটাকে আবার না লিখে কি দিয়ে উল্লেখ করছে? এই দিস দেয়া তখন কোন একটা জিনিসকে না বুঝায় পুরো একটা জিনিসকে রিফার করে, একটা প্যারাগ্রাফকে রিফার করে, কয়েকটা লাইনকে রিফার করে, কয়েকটা ঘটনাকে রিফার করে। আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই আপনারে। বুবলি এট অল দ্য ফুড অ্যাট হোম। বুবলি বাসার সকল খাবার খেয়ে ফেলছে। হার হাজবেন্ড সাকিব ডিড নট লাইক দিস। এখানে দিস দিয়ে কারে বুঝাইছে? বুবলিরে বুঝাইছে? পুরো ঘটনাটারে বুঝাইছে না? ঠিক, বুবলি র্যান অ্যাওয়ে উইথ অ্যাক্টর আরিফিন শুভ। আরিফিন শুভর সাথে বুবলি চলে গেছে। হার হাজবেন্ড সাকিব ডিড নট লাইক দিস। এখানে দিস মানে কিন্তু বুবলি না, আফরিন শুভও না, বুবলির এই পুরা ঘটনাটা, তাই না? তো ইংরেজি ভাষায় দিস দ্যাট দোজ দিস ইট হুইচ এগুলো কি করে? কোনো একটা বিষয় বলে ওইটা আবার রিপিট না করে দিস দ্যাট ইট দিস দোজ এগুলো দিয়ে কি করবেন? এতে বারে বারে সেম কথা। হ্যাঁ, সুন্দর ইংলিশ না? এসে দুটো আপনি লিখে নিয়েন, লাগলে একটা উদাহরণ লিখে নিও, এটা হেল্প করবে না?
লিখে ফেলছেন না? দিস, দ্যাট, দোজ, দিস, ইট, এগুলো প্রোনাউন রেফারেন্স, মানে রিফার করে কোন একটা বিষয়কে, বলে যে উপরে ওটারে বুঝেছি। দুইটা নতুন গ্রামার জেনে নিলাম। দিস মানে শুধু দিস না, দিস মানে পুরো একটা ঘটনা। লেখা শেষ না মিস্টার মেহেদি? গুড। তারা একটা কাজ করছে, কি কাজ করছে বলো তো? কম্পেয়ার করছে পোলার বেয়ারের জিন আর কার জিন। এই কাজটা করা, উপরের পুরো ঘটনাটা কি দিয়ে বোঝানো হয়েছে? এটাই সাবজেক্ট। এর ভার খুঁজেন। সক্ষম করা বা সাহায্য করলো। অ্যালাউড মানে সক্ষম করা বা সাহায্য করা। উপরের কাজটা তাদেরকে হেল্প করলো বা সক্ষম করলো, এনেবল করলো। কি কি পাইলাম? ভার। এরপরে কি পাইতে পারি? ভার্বের দুইটা ওয়ার্ড দিয়ে প্রশ্ন করো। কাকে অ্যালাউ করলো? তাদেরকে। একটা অবজেক্ট পাইলাম, এই যে গবেষক দল, লুই অ্যান্ড শিপিং, লুই অ্যান্ড কলিগস। এই উপরের কাজটা করা তাদেরকে সক্ষম করলো, কি কাজে সক্ষম করলো বলো তো? তাহলে এই বাক্যের মধ্যে আছে তিনটা অঙ্ক, সাবজেক্ট, ভার্ব আর দুইটা অবজেক্ট। প্রথম অবজেক্টটা ছোট ব্যক্তিবাচক, আর পরের অবজেক্টটা বস্তুবাচক বিশাল বড়। Okay. কেয়া বলো, তাদেরকে মূলত কোন কাজে সাহায্য করছে? মূলত কোন কাজে? বলো ডিটারমাইন। এটা মেইন কথা। ডিটারমাইন মানে খুঁজে বের করা। হ্যাঁ, তারা জিন জিন তুলনা কইরা কি বের করে ফেলছে বলো? শনাক্ত করে ফেলছে। শনাক্ত করা ইংলিশ কি? ডিটারমাইনার অবজেক্ট বলো, কি বের করে ফেলছে? এবার এই জিন নামক নাউনকে বড় করে দেব। জিনকে বড় করলাম কিভাবে? প্রিপজিশন দিয়া না রিলেটিভ ক্লজ দিয়া? জিন নাকি জিন্স কও? তাহলে দ্যাট দিয়া জিন রে বুঝাইছি, এই জন্য হ্যাজ না দিয়া কি দিছি? হ্যাভ অ্যালাউড। এটা কিন্তু রিলেটিভ ক্লজ দিয়ে বড় হয়েছে না? দ্যাট। তারা, গবেষকরা ওই জিনটা বের করে ফেলছে, ডিএনএ এর একটা ক্ষুদ্র অংশকে বের করে ফেলছে, যে জিন সাহায্য করে। সাহায্য করে। এটা ভার্ব না সাহায্য করা? ভার্বের পরে অবজেক্ট হবে। দুই রকম অবজেক্ট। একটা অবজেক্ট বলো, কাকে সাহায্য করছে? এটা অবজেক্ট। কি সাহায্য করছে? আমাদের বাক্য কিন্তু হয়ে গেল গা। বলো, তারা জিন খুঁজে বের করে ফেলছে, ইংলিশ কি? দিস অ্যালাউড দেম টু ডিটারমাইন দা জিন। এন্ড জিন নিয়ে বাক্য বানাও, ক্লজ বানাও। দ্যাট হ্যাভ অ্যালাউড। এরপরে প্রথম অবজেক্ট দাও, টু সার্ভাইভ ইন ওয়ান অফ দ্য টাফেস্ট এনভায়রনমেন্টস অন আর্থ। ঠিক আছে। যদি আমরা এই বাক্যটা লিখে তোমারে বুঝাই, সে যদিও দুইবার ইউজ করছে, দিস ইউজ করছে। দিস ভার্ব দিলাম, অ্যালাউড। প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স এটা? এবার আমরা অবজেক্ট দেবো, দিস অ্যালাউড দাম। এবার আরেকটা অবজেক্ট দেবো, টু ডিটারমাইন জিন্স। এ পর্যন্ত দিলে হইতো, কিন্তু এখন জিন না কইয়া উনি দা কইয়া লাইছে, মানে এটা স্পেসিফিক জিন। সেই জিনকে নিয়ে আসে আবার এটা পোস্ট মডিফাই দিছে। দ্যাট না? ভার্ব দিয়ে হ্যাজ দিব না হ্যাভ দিব? দ্যাটের পরে কি হ্যাভ হয়? সেজন্য দেবো আমরা। দ্যাট দিয়ে কারে বুঝাইছে? জিনকে। দ্যাট হ্যাভ অ্যালাউড দেম টু সার্ভাইভ in one of the TOUGS's toughest ENVI, RO and MENTS on Earth. শেষ না? শেষ। তারপর একটা, এটা একটু লম্বা বাক্য, বেশ কয়েক জায়গায় রিলেটিভ ক্লজ দিয়ে বড় করছে। লুই অ্যান্ড হিজ কলিগস ফাউন্ড। একটা অংশ শেষ হয়েছে। কি কি শেষ হয়েছে? ফাউন্ড কে প্রশ্ন করা যায় না? এরা গবেষণা করে খুঁজে পাইলো, কি খুঁজে পাইলো? পোলার বেয়ারের শরীরে কি আছে? ওই জিনকে পোস্ট মডিফাই করো পার্টিসিপল দিয়া। আবার নাউন চলে আসছে, ওই নাউনকে পোস্ট মডিফাই করো। which reduces levels of low density LDLS নামক জিনিসটাকে হাইফেন মাইরা পোস্ট মডিফাই করো, a form of। তার মানে এবার ওটা কিভাবে বড় করলো? একটা ওয়ার্ড দিয়ে লিখতে গিয়ে একটা নাউন আনলো, ওই নাউনটাকে আবার বড় করলো, বড় করতে গিয়ে আবার নাউন, ওই নাউনকে আবার বড়, তারপরে আবার নতুন নাউন, সেই নাউনকে আবার বড় করছে।
মেন বাক্য আবার দেখো, লুই অ্যান্ড হিজ কলিগস, ভার্ব কোনটা? অবজেক্ট বলো। এর মধ্যে আমার সাবজেক্ট হলো পোলার বিয়ার, ভার্ব হলো হ্যাড, নাউন কে? এই জিনকে আমরা বড় করতে পারবো না চাইলে? পোস্ট মডিফাই করে দিই, পার্টিসিপল দিয়ে করো। নোন অ্যাজ এপিওবি। একটা জিন আছে, জিনটার নাম কি? ওই জিনটাকে আবার বড় করো রিলেটিভ ক্লোজ দিয়া বা এপিওবি কে, হুইচ রিডিউসেস লেভেলস অফ লো ডেন্সিটি লাইপোপ্রোটিন। এখন লো ডেন্সিটি লাইপোপ্রোটিন কে বড় করো, লো ডেন্সিটি লাইপোপ্রোটিন কি? ফর্ম অফ ব্যাড কোলেস্টেরল। ঠিক আছে, লাইনটা কিন্তু সুন্দর, গ্রামারটা বেশ পবিত্র না? ঠিক আছে, ওকে, নাও হোলি সেন্টেন্স না? ঠিক আছে, হ্যাঁ, নিজে একবার পড়ো। লুই, ঠিক আছে। তুমি যখন লিখবা খেয়াল করে দেখো, বাক্যের সাবজেক্ট এই পর্যন্ত দাগাই নিলা, ভার্ব কোনটা তোমার? সাবজেক্ট ভার্ব না? এবার অবজেক্ট দেখো কি পাইছে, এটা কি দেখছে? যা দেখছে এটা কি একটা ওয়ার্ড আকারে বলছে, দুই তিনটা ওয়ার্ড আকারে না, বাক্য আকারে? এটা কিন্তু ক্লজ। কি ক্লজ? নাউন ক্লজ। নাউন ক্লজের সূচনায় কোনো ওয়ার্ড থাকলে ভালো হইতো, দ্যাট দিলে ভালো হইতো। এই জায়গায় দ্যাট দিছে, আর উজ্জ্বল রাখছে, দিলে ভালো হতো না? আর বুঝতে সুবিধা দিত একটা না? তো যদি ক্লজ হয়, সেই ক্লজেরও মেন ওয়ার্ড কয়টা? দুইটা। কি কি? এই হচ্ছে সাবজেক্ট, পোলার বেয়ার্স এই হলো ভার্ব। পোলার বেয়ারের শরীরে আছে, তারা গবেষণা করে বের করলো কি আছে গাও, এটা অবজেক্ট। এই অবজেক্টের মধ্যে মেন নাউন কে? জিন না? জিনকে আমরা পোস্ট মডিফাই করতে পারি না? পোস্ট মডিফাই হয় প্রিপোজিশন দিয়া, রিলেটিভ ক্লজ দিয়া, পার্টিসিপল দ্বারা। এই যে পার্টিসিপল দেওয়া হয়েছে আইএনজি দিয়ে না, পাস্ট পার্টিসিপল দিয়ে, প্যাসিভ সেন্স, প্যাসিভ সেন্স, হুইচ ইজ নোন এস, না লিখে ডাইরেক্টলি লিখে দিছে, নোন এস এপিওপি। তাহলে জিনকে প্রথম বড় করলাম আমরা কি দিয়ে বড় করলাম? পার্টিসিপল দ্বারা। এই জিনকে আরো বড় করা যায় না? একবার পার্টিসিপল দিয়ে, একবার রিলেটিভ ক্লজ দিয়ে বড় করে দাও। জিন আর এপিওপি কিন্তু সেম জিনিস। জিন, ওই জিনকে নিয়ে আরেকটা তথ্য দাও, হুইচ, ভার বলো, রিডিউসেস, হ্যাঁ, হুইচ রিডিউসেস, এবার অবজেক্ট বলো, লেভেলস অফ লো ডেন্সিটি লাইফ। আচ্ছা, কমায় না? ওর শরীরে একটা জিন থাকে, জিনের নাম কি দিছে বিজ্ঞানীরা? ওই জিন কমায়া দেয়, কমায় দেয় ইংলিশ কি? এটা না অবজেক্ট? কি কমায়? এটা কমায়। এর মধ্যে মূলত কমায় কোনটা? মূলত কমায় কোনটা? পরিমাণ কমায় দেয়। পোস্ট মডিফাই করো, কিসের পরিমাণ কমায় বলো? এলডিএলএস, এলডিএলএস এর পরিমাণ কমায় দেয় না? মানে এলডিএলএস একটা নাউন না? সেই নাউনকে পোস্ট মডিফাই করা যাবে না? কিভাবে কিভাবে পোস্ট মডিফাই করা যায়? প্রিপোজিশন, রিলেটিভ ক্লজ, পার্টিসিপল, পাংচুয়েশন মার্ক, সাইকেন মাইরা। আর টাইপ অফ ব্যাড কোলেস্ট্রল, এটা এক ধরনের ব্যাড কোলেস্ট্রল না? ঠিক আছে, তোমার প্রয়োজনে আমি লিখে লিখে বুঝাই। লুই অ্যান্ড হিজ কলিগস, কলিগ বানান কঠিন, কলি আ গুইস, ঠিক আছে, লুই অ্যান্ড হিজ কলিগস না? ভাব দিলাম গাও, এখানে একটা বাক্য হয়েছে। এবার আমরা গবেষণা করে কি পাই সেটা দিয়ে দিব, দ্যাট দিলে পারতাম। ভার্ব দিলাম হ্যাড, শৈলে কি আছে একটা, এখানে বাক্য শেষ করলে পারতো লেখক, কিন্তু সে আরো বড় করছে। জিনের পরে সে লিখছে, পোস্ট মডিফাই করলো পার্টিসিপল দ্বারা, নোন অ্যাজ এ পি ও বি। এখানে সে লাগতে ছোট করলে পারতো, কিন্তু সে আরো বড় করছে। সেই জিন বা এপিওবি কে নিয়ে আরেকটা তথ্য দিল, সেই জিন বা এপিওবি হুইচ রিডিউসেস লেভেলস অফ লো ডেন্সিটি না, LIPO, লিপো, PROTEINS, লিপোপ্রোটিনস কে শর্ট করে লিখছে না, LDLS না?
এখানে দিলেও পারতো সে। এখন তার মন চাইছে এলডিএলএস কি, এটা নিয়ে একটা তথ্য দিয়ে দিব। সে বললো এলডিএলএস হলো এক ধরনের ব্যাড কোলেস্টেরল। তো এক ধরনের ইংলিশ হলো ওয়ান টাইপ। ওয়ান টাইপ না লিখে লিখছে, আর টাইপ না লিখে টাইপে সিনোনিম দিছে, আর ফর্ম অফ ব্যাড কোলেস্টেরল। এবার তোমার একটা প্রবলেম হইব, ব্যাডের আগে উপরে ইনভার্ট কমা মেরে দিছে না, বলো বিতর্ক দূর করতে, কন্ট্রোভার্সি দূর করতে কি ইউজ করা হয়েছে? ইনভার্টেড কমা। কোলেস্টেরল ব্যাড, কিভাবে ব্যাড? ম্যানেজ করতে পারলে ওকে, ম্যানেজ করতে না পারলে ব্যাড। তাহলে এটা তো কোলেস্টেরল ব্যাড, পরিপূর্ণভাবে ব্যাড না, ইটস ওকে। কন্ট্রোভার্সি দূর করার জন্য উপরে কি মেরে দেয়? ইনভার্টেড কমা মেরে দেয়। এটা ইনভার্টেড কমার একটা উদ্দেশ্য। এই জন্য পত্রিকার সময় দেখবা যে লেখা আছে, মানবতার মা, মাদার অফ হিউম্যানিটি, শি ইজ কল্ড, এই যেরকম ইনভার্টেড কমা মেরে দেয়, ঠিক আছে? তাই না? এটা কিন্তু রিয়াল মাদার অফ হিউম্যানিটি না, ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড না, তাই আমরা এখানে কি মেরে দিই? ইনভার্টেড কমা মেরে দিই, ঠিক আছে? বাক্য শেষ। পরের লাইন, in humans mutations of this gene are associated with increased risk of heart disease। ছোট একটা বাক্য, নিজে একবার পড়ো তো ভালো করে। ইন হিউম্যানস, এ বাক্যের, মিস্টার রবিন, সাবজেক্ট দিয়ে বাক্য শুরু হয়েছে না প্রিপোজিশন দিয়ে? প্রিপোজিশন দিয়ে না? প্রিপোজিশন দিয়ে শুরু হলে কোথাও না কোথাও তো প্রিপোজিশন আলা ফ্রেজটা শেষ হবে। কোথায় গিয়ে শেষ হয়েছে কও? হিউম্যানস, শেষ করে কমা ফেলে দিচ্ছে। ইন হিউম্যানস এখানেই শেষ। ইন হিউম্যানস মানে মানুষের শরীরে না, মানুষের। এবার এই হলো বাক্যের অংশ। বাক্যের মানে সাবজেক্ট আসবে এখানে, আবার কি আসবে? ভার্ব আসবে। ভার্ব খুঁজে বের করো তো। হুম, হ্যাঁ, আর অ্যাসোসিয়েটেড উইথ, এটা কিন্তু ফ্রেজাল ভার্ব। অ্যাসোসিয়েটেড উইথ মানে কানেক্টেড উইথ, সম্পর্কিত। অ্যাসোসিয়েটেড উইথ, কানেক্টেড উইথ মানে সম্পর্কিত, রিলেটেড উইথ। এটা ভার্ব, এটা সাবজেক্ট না? কে বলো তো কোনটা মেন সাবজেক্ট, জিন, দিস নাকি মিউটেশনস? কিভাবে পারছো? প্রিপোজিশনের পরেরটা না, মিউটেশনের সাথে আবার কি আছে? এস আছে। টু বি ভার্ব কোনটা? পাস্ট পার্টিসিপল কি বলো? হ্যাঁ, নাইম তোমার নাম, তাই না? এটা কি অ্যাক্টিভ বাক্য না প্যাসিভ বাক্য বলো? কিভাবে বুঝছো? এই যে টু বি দেখা, আর কি দেখা? মিউটেশনস মানে হলো পরিবর্তন। নতুন একটা ওয়ার্ড শিখলাম, মিউটেশন। ওই যে ভাইরাস মিউটেট হয়, করোনা ভাইরাস, স্ট্রাকচার চেঞ্জ না? মিউটেশনস মানে হলো পরিবর্তন। এখন পোস্ট মডিফাই করেন, ওই একটা জিন যে তারা আবিষ্কার করছে, ওর শরীরে জিন আছে, এপিওবি জিন আছে। ওই জিনটা মানুষের শরীরে যখন চেঞ্জ হয়, চেঞ্জ হওয়া ইংলিশ কি এখানে? ডাক্তারি ভাষায় পরিবর্তন, মিউটেশনস। ওই স্পেসিফিক জিনের চেঞ্জ, এর সাথে সম্পর্ক আছে, ইংলিশ কি? এবার বলো, উইথ যদি পড়ো থামা যাবে না। কেন থামা যাবে না? প্রিপোজিশন কে নাউন পর্যন্ত করেন। ইনক্রিজ রিস্ক অফ হার্ট ডিজিজ, এটা আমার অবজেক্ট না? এর মধ্যে প্রথমত মেইন অবজেক্ট কোনটা কোন? রিস্ক। রিস্ককে পি মডিফাই করছি কি দিয়া? পার্টিসিপল দিয়া। এটা কিন্তু ভার্ব না, পার্টিসিপল দিয়া পি মডিফাই। আর এখানে পোস্ট মডিফাই করেন heart disease। তাহলে কি দাঁড়ালে ওর অর্থ, মানুষের শরীরে, আমাদের শরীরে যে ওই জিনটা আছে না, ওই জিনটা চেঞ্জ হলে আমাদের শরীরে কি বেড়ে যায়? কিন্তু ওর শরীরে ও হয় না, কিছু হয় না, তাই না? হুম, ওর শরীরে একটা জিন আছে না, এপিওবি। ওর শরীরে ওই জিন থাকার কারণে ও কি করে দেয় যে, এটারে কি করে দেয়? ব্যাড কোলেস্টেরল কমাইতে পারে। না, আমাদের শরীরে ওই জিন এসে আবার হার্ট ডিজিজের রিস্ক বাড়ায় দেয়। তাহলে পোলার বেয়ারকে নিয়ে মানুষ গবেষণা করবে, ও কি কি কারণে পারে, কি পারে ওটা জানি না, মানুষের মধ্যে এক সময় হয়তো কোনো কিছু অ্যাড করে দিব না। ওকে, বাক্য সহজ, শেষ হয়েছে না? যদি আমরা এই বাক্যটা একবার লিখে আপনারা দেখাই। মিস্টার রবিন,
বলো। ইন দিয়া শুরু করলাম, ইন কি? প্রিপোজিশন যুক্ত একটা শুরু হইলে কোথাও না কোথাও শেষ হবে, কমা দিবা। এখানে শেষ, ইন হিউম্যানস। এখন আমাকে সাবজেক্ট দিতে হবে। মিউটেশনস অফ দিস না অফ দ্য জিন, কোনটা দেওয়া ঠিক আছে? মিউটেশনস অফ দিস জিন। এখন ইস দিব না আর দিব, বলো। কারে দেখে দিব? হ্যাঁ, আর এ ডাবল এসোসিয়েটি, অ্যাসোসিয়েটেড উইথ। উইথ হলে থামা যাবে না। ইনক্রিজ রিস্ক অফ হার্ট ডিজিজ। ঠিক আছে, আমাদের এই যে মিউটেশনের লাগে এস আছে। আপনি 4টা গেঞ্জি পরে আসছেন, প্রথম গেঞ্জি উঠাইলেন, একটা মিউটেশন। পরের গেঞ্জি উঠাইলেন, একটা মিউটেশন। আবার উঠাইলেন, মিউটেশন। ঠিক আছে, তাহলে একাধিক পরিবর্তন না? ঠিক আছে, মিউটেশন অফ দি জিন। ওই পোলার, ওই যে করোনা ভাইরাস, ওর স্পাইক গুলো চেঞ্জ হইতো। এখানে একটা স্পাইক করতো, এখানে একটা স্পাইক করতো, অনেকটা আমাদের শরীরে যে মাঝে মাঝে ই হয় না, প্রবলেম হয় না, যে র্যাশ হয়, এখানে টুসছে, তারপরে এখানে টুসছে, এখানে টুসছে, মিউটেশন হইতেছে না? ঠিক আছে। মিউটেশন অফ দি জিন আর অ্যাসোসিয়েটেড উইথ ইনক্রিজ রিস্ক অফ হার্ট ডিজিজ। শেষ হলো এটা না? পবিত্র ভাই, এটা দেখো, পোলার বেয়ার্স কি লেখা আছে? মে দেয়ার ফোর বি অ্যান ইম্পর্ট্যান্ট টু আন্ডারস্ট্যান্ড হার্ট ডিজিজ ইন হিউম্যান। পোলার বেয়ার সে কারণে একটা গুরুত্বপূর্ণ স্টাডি মডেল, কিসের জন্য বলেন? টু আন্ডারস্ট্যান্ড হার্ট ডিজিজ ইন হিউম্যান। আবার পড়েন, পোলার বেয়ার্স মে দেয়ার ফোর বি অ্যান। এবার দেখেন লেখক একটু বেশ স্টাইল করে ইংলিশ লিখছে। সাবজেক্ট কোনটা? ভার্ব খুঁজে বের করেন। শুধু মে তো ভার্ব হিসেবে সাফিসিয়েন্ট না, মেবি। মে আর বি এর মাঝখানে লেখক একটা অ্যাডভার্ব মাইরা দিছে। এবং অ্যাডভার্ব বসানোর একটা সুন্দর স্ট্রাকচার হলো সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে। ভার্বের যদি একাধিক রূপ থাকে, অক্সিলারি পার্ট আর মেইন পার্ট থাকে, প্রথম ভার্বের পরে মেইন পার্টের আগে। এটা মনে হয় আগের দিন আমরা দেখাইছি না? পোলার বেয়াস সে কারণে, ইংলিশ করেন, সে কারণে হইতে পারে, ইংলিশ করেন। এতটুকু পড়লে কি অর্থ হয়? তাহলে কমপ্লিট করতে হবে না? কমপ্লিট করেন। অ্যান ইম্পর্টেন্ট স্টাডি মডেল টু আন্ডারস্ট্যান্ড হার্ট ডিজিজ ইন হিউম্যানস। এই কমপ্লিমেন্টের প্রথমে এতটুকুতে একটা অর্থ আসে। এর মধ্যে আমার এই পর্যন্ত। হ্যাঁ, পোলার বেয়ার একটা স্টাডি মডেল, মানে পোলার বেয়ার আমাদের রিসার্চের টপিক। এবার উদ্দেশ্য বলেন, টু আন্ডারস্ট্যান্ড হার্ট ডিজিজ ইন হিউম্যান। লাইনটা সহজ, খুব বেশি একটা কঠিন না। লেখক চাইলে এভাবে লিখতে পারতো, পোলার বেয়ার্স মেবি, এভাবে লিখতে পারতো না? সে এভাবে লিখতে পারতো, দেয়ার ফোর, পোলার বেয়ার্স মেবি, এভাবে লিখতে পারতো না? লেখক কি করছে, সে মাঝখানে নিয়ে নিছে। পোলার বেয়ার্স মে দেয়ার ফোর বি অ্যান ইম্পর্টেন্ট স্টাডি মডেল। একটা গ্রামার জিজ্ঞাসা করব, এখানে অ্যান দিয়া কাকে বোঝানো হয়েছে? নিশ্চয়ই কোনো সিঙ্গুলার নাউনকে। এ বা অ্যান দিয়ে কি বোঝানো হয়, কও, নাউন বোঝায়। সে নাউনটা কোন জায়গায় আছে খুঁজতে হবে, ঠিক আছে? মডেলের জন্য অ্যান ইউজ হয়েছে। পোলার বেয়ার্স মে দেয়ারফর বি অ্যান ইম্পর্টেন্ট স্টাডি মডেল। এ বা অ্যান হইলে অবশ্যই সিঙ্গুলার নাউন থাকবে। টু আন্ডারস্ট্যান্ড হার্ট ডিজিজ ইন হিউম্যানস। ঠিক আছে, পোলার বেয়ার দিয়ে তারা মানুষের শরীরে হার্ট ডিজিজ স্টাডি করবে। ওই প্যারাগ্রাফ শেষ, পরের প্যারাগ্রাফ। দ্য জিনোম অফ দ্য পোলার বেয়ার। জিনোম মানে কিন্তু জিন। দ্য জিনোম অফ দ্য পোলার বেয়ার মে অলসো প্রোভাইড দ্য সলিউশন ফর আনাদার কন্ডিশন। আরেকটা রোগের সমাধান দিতে পারে পোলার বেয়ারের জিন থেকে। ওয়ান দ্যাট পার্টিকুলারলি আফেক্টস আর ওল্ডার জেনারেশন। আমাদের বয়স্কদের এই রোগটা হয়, নাম হলো অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিস কি? দিস ইজ আ ডিজিজ হোয়ার বোনস শো রিডিউস ডেন্সিটি, যেখানে হাড্ডির ঘনত্ব কমে যায়, হাড্ডি দুর্বল হয়ে যায়। ইউজুয়ালি কজ বাই ইনসাফিসিয়েন্ট এক্সারসাইজ, এক্সারসাইজ কম হইলে হয়। রিডিউস ক্যালসিয়াম ইনটেক, ক্যালসিয়াম কম খাইলে হয়। অর ফুড স্টারভেশন। বোন টিস্যু ইজ কনস্ট্যান্টলি বিং রিমডেল, আমাদের হাড্ডি সবসময় পরিবর্তিত হয়।
মিনিং দ্যাট বোন ইজ অ্যাডেড অর বোন এর মানে হলো বোন অ্যাড হয় বোন রিমুভ হয় ডিপেন্ডিং অন নিউট্রিয়েন্ট অ্যাভেলেবিলিটি, যা নির্ভর করে শরীরে পুষ্টি পাচ্ছেন কিনা, অ্যান্ড দ্য স্ট্রেস দ্য বোন ইজ আন্ডার, বোন কতটুকু স্ট্রেসের নিচে আছে। ফিমেল পোলার বেয়ার্স হাওয়ার আন্ডারগো এক্সট্রিম কন্ডিশন ডিউরিং এভরি প্রেগনেন্সি, ফিমেল পোলার বেয়ার আবার অনেক কষ্ট করে। ওয়ান্স অটাম কামস অ্যারাউন্ড, যখনই অটাম চলে আসে, শরৎকাল না, these females will dig maternity dens in the snow and will remain there throughout the winter, both before and after the birth of their cubs. ওই স্নোর মধ্যে থাকা যাবে এবং ওই সময় সন্তান জন্ম নেবে। দিস প্রসেস রেজাল্টস ইন অ্যাবাউট 6 months অফ ফাস্টিং, এই সময় ফিমেল বেয়ারকে 6 মাস না খায়া থাকতে হয়। where the female bears have to keep themselves and their cubs alive, নিজেকে এবং কাবদেরকে বাঁচায় রাখতে হয়। ডিপ্লিটিং দেয়ার ওন ক্যালসিয়াম অ্যান্ড ক্যালোরি রিজার্ভ, এতে ওর শরীরের ক্যালসিয়াম অ্যান্ড ক্যালোরি রিজার্ভ কমে যায়। ডিসপাইট দিস দেয়ার বোনস রিমেন স্ট্রং অ্যান্ড আর কি থাকে টেন্স। বেশ ভালো একটা সুন্দর প্যারাগ্রাফ, হোপফুলি আপনি এটা পড়ছেন। The genome of polar bear may also provide the solution for another condition, one that particularly affects our older generation. নাম কি রোগটার? হ্যাঁ, পড়েন তো এটারে, ঠিক আছে। আমি এর আগের দিন আপনাদেরকে মনে হয় এই জিনিসের ব্যবহার শিখাইছিলাম, কোলনের ব্যবহার, কোন একটা লিস্ট বর্ণনা করা না। এখানে কোন লিস্ট? একটা রোগ বর্ণনা করছে, একটাই একটা লিস্ট, তাই না? Okay. আমার কোশ্চেন আছে, একটা কোশ্চেন এই লিস্ট, তাহলে আমার একটা গুণ আছে, ভাই, আই হ্যাভ আ কোয়ালিটি, আই হ্যাভ আ কোলন দিবেন, কোলন কোলন দিয়ে বসাই দেন অনেস্ট, আই হ্যাভ আ কোয়ালিটি, তারপরে কোলন দিয়ে কি বসাই দিবা অনেস্ট, ঠিক আছে, এভাবেও লেখা যায়, আই হ্যাভ আ কোয়ালিটি। এখানে দেওয়া আছে কোলনের ব্যবহার খুব সুন্দর, চেষ্টা করবেন কোলনের ব্যবহার শুদ্ধভাবে শিখে ব্যবহার করতে। The genome of the polar bear may also provide the solution for another condition, one that particularly affects our কোনটা কোন? নিজে একবার পড়েন তো পুরাটারে। এখন এটার ভার খুঁজতে হবে আমাদের সবার আগে, না? ভার কোনটা বলেন তো? মে প্রোভাইড, ওই যে একটু আগের মতো মে আর প্রোভাইডের মাঝখানে একটা অ্যাডভার্ব চলে আসছে না, ঠিক আছে, অলসো। লেখার একটা স্টাইল, আপনিও তাহলে এখন থেকে এভাবে লেখার চেষ্টা করবেন, অ্যাডভার্ব গুলো মাঝখানে নিয়ে যাওয়া। ন্যাচারালি এই লেখাটা আসবে, ইংরেজি ব্রেনের মধ্যে অতিরিক্ত পরিমাণে ফিট করাইলে অটোমেটিক্যালি এই স্ট্রাকচার তৈরি হবে। এরিয়া সাবজেক্ট, এর মধ্যে আমার হেডওয়ার্ড কোনটা? চিনো, প্রি মডিফাই হলো দা, আর পোস্ট মডিফাই হলো প্রিপোজিশন দিয়া। তাহলে জিন, বাক্যের ভার বলেন, এর অর্থ কি? জিন দিতে পারে, পোলার বেয়ারের জিন দিতে পারে। এবার কি দিতে পারে, কি দিতে পারে? এখানে হেডওয়ার্ড কোনটা? হ্যাঁ, ওর জিন থেকে আরেকটা সমাধান পাওয়া যাবে, পোস্ট মডিফাই করেন, কন্ডিশন এই জায়গায় রোগ, রোগ, কারণ এই লাইনের স্টাইল পরে বুঝে বুঝে গেছে এটা একটা রোগ বুঝাবে, কন্ডিশন, সমস্যা, সমস্যা, আরেকটা সমস্যার সমাধান দিতে পারে। সেই সমস্যাটাকে পোস্ট মডিফাই করেন রিলেটিভ ক্লজ দিয়ে, কোন? ওয়ান দ্যাট পার্টিকুলারলি অ্যাফেক্টস আওয়ার ওল্ডার জেনারেশন। ওয়ান মানে ওই রোগটা, রোগটাকে নিয়ে কমা দিয়া পোস্ট মডিফাই করছে, পোস্ট মডিফাই করতে গিয়ে রিলেটিভ ক্লজ নিয়ে আসছে, দ্যাট, দ্যাট সাবজেক্ট, দ্যাট দিয়া কয়টারে বুঝাইছি আমি? প্লুরাল বুঝাইছি না সিঙ্গুলার বুঝাইছি? সিঙ্গুলার হলে ভার্বের সাথে কি হয়? ভার্বের সাথে কি হবে? এস বা এস বাই এস হয়েছে, সাবজেক্ট আর ভার্বের মাঝখানে একটা অ্যাডভার্ব চলে আসছে। বেশি কইরা, সবারই হইতে পারে, কিন্তু বেশি কইরা, বিশেষ কইরা, যে রোগটা হয়, আফেক্ট করে, আক্রান্ত করে, ভার্বের পরে কি পাইতে পারি আমরা? অবজেক্ট না? বলো, কারে আক্রান্ত করে, কারো আক্রান্ত করে? আওয়ার ওল্ডার জেনারেশন, আমাদের সিনিয়র সিটিজেনদেরকে বেশি আক্রমণ করে। সে কোলন দিয়া সে রোগটা নাম দিয়ে দিছে, রোগটার নাম করেন অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিস নামক একটা রোগ জেনে গেলাম, তাই না? ওকে, ওই যে ইনজেকশন দিয়া হাড্ডির ব্যথা কমায় যেটা, ঠিক আছে, অস্টিওপোরোসিস, ঠিক আছে। তাই না? আমি শুনছি ওই ইনজেকশনের দাম অনেক কম, কিন্তু ডাক্তার অনেক বেশি রাখে, ঠিক আছে। হুম।
জিনোম, এটা আমার সাবজেক্ট। দ্য জিনোম অফ দ্য পোলার বেয়ার্স। বেয়ার দিছে না বেয়ার দিছে শিওর না, দ্য পোলার বেয়ার্স, বেয়ার দিছে। এখন ভার্ব দেব আমরা, মে অলসো প্রোভাইড। এবার আমি অবজেক্ট দেব, দ্য সলিউশন ফর অ্যানাদার কন্ডিশন। এখানে রাখলেই তো পারতো লেখক। সে ওই কন্ডিশনকে 2 কমা দিয়া পোস্ট মডিফাই করছে, স্যার আমি তো 1 কমা দেখি। শেষে তো আর কমা দেওয়া যায় না, ফুল স্টপ দিয়া শেষ করতে হয়। ওয়ান দ্যাট, পার্টিকুলারলি জায়গায় স্পেশালি লিখতে পারতো, স্পেসিফিকলি, পার্টিকুলারলি। ভার্ব দিতে হবে এখন আমার, ভার্ব কোনটা, এফএক্স। এবার অবজেক্ট দিয়ে দিল, আমার ওল্ডার জেনারেশন, নাম দিল অস্টিওপোরোসিস। এবার আপনি এই অস্টিওপোরোসিস শব্দটা শুই না অবাক হয়ে গেছেন, এই রোগ আবার কি, আপনার এই ডিকশনারি খুঁজতে হবে, কিন্তু না, প্যাসেজ গুলো এমন ভাবে লেখে যাতে সাধারণ মানুষ বুঝে। পাশের লাইনে বা আগের লাইনে বা 2 লাইন পরে ব্যাখ্যা দিয়ে দিব। এটা হলো ইংলিশ ভাষা লেখার, স্বাভাবিক মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য লেখা এটা বৈশিষ্ট্য। কোনো টেকনিক্যাল শব্দ থাকলে এটা ব্যাখ্যা দিয়ে দিতে হয়। দিস ইজ আ ডিজিজ, অস্টিওপোরোসিস একটা ডিজিজ। ডিজিজটারে একটু পোস্ট মডিফাই করেন রিলেটিভ ক্লজ দিয়া। বোন শো রিডিউস ডেন্সিটি, রিডিউস ডেন্সিটিকে পোস্ট মডিফাই করেন রিডিউস ক্যালসিয়াম ইনটেক অর নিজে থেকে বোঝার চেষ্টা করেন, একবার পরে আরেকবার, দিস ইজ আ ডিজিজ। আর ফুড, আমার মেন বাক্য কি হোয়ার এর পরে না হোয়ার এর আগে বলো তো? এটাই হলো আমার মেন বাক্য, দিস ইজ আ ডিজিজ। তাহলে আপনিও একটা জ্বর নিয়ে বলতে পারবেন, দিস ইজ আ ডিজিজ হোয়ার পিপল হ্যাভ হায়ার টেম্পারেচার, বডি টেম্পারেচার। বলতে পারবেন না স্টাইলটা ফলো করে? করোনা কি, দিস ইজ আ ডিজিজ হোয়ার পিপল হ্যাভ কোল্ড, ফিভার অ্যান্ড কাফিং, দিয়ে দিলেন, ঠিক আছে। অথবা চিকনগুনিয়া নিয়ে একটা রোগ বললেন, দিস ইজ আ ডিজিজ হোয়ার পিপল সাফার হাই বডি টেম্পারেচার, নজিয়া, ইত্যাদি ইত্যাদি বললেন, ঠিক আছে। দিস হলো আমার সাবজেক্ট। এই দিস দ্বারা বোঝানো হয়েছে ওই যে কন্ডিশন, নাম কি, ভার্ব হলো ইজ। এটা হলো হওয়া ভার্ব, তাহলে কমপ্লিমেন্ট আর ডিজিজ। এতটুকু বললে বাক্যটা হয়। লেখকের মন চাইলো এই ডিজিজ নামক নাউনকে বড় করে পোস্ট মডিফাই করব। অনেকভাবে না পোস্ট মডিফাই করা যায়, এখানে রিলেটিভ ক্লজ দিয়া করেন, কোনটা দিয়া করছে, হোয়ার এর পরে বাক্য হইলে আমরা শিখছি নতুন করে আবার কি দিতে হইব, সাবজেক্ট দিতে হইব। সেই সাবজেক্ট হলো বোনস, বাক্যের ভার হলো শো। এই রোগে হাড্ডি শো করে, সাবজেক্ট ভার্ব না? প্রশ্ন করো কি শো করে গো, কি শো করে? এর মধ্যে হেডওয়ার্ড কোনটা অবজেক্টের মধ্যে? ডেনসিটি, আর আগেরটা পার্টিসিপল দিয়া প্রিমোডিফায়ার। রিডিউস কিন্তু ভার্ব না, ডেনসিটিকে প্রিমোডিফাই করা হয়েছে। দেখায় কি, দেখায় রিডিউস ডেনসিটি, কম ডেনসিটি। ডেনসিটি মানে ঘনত্ব, ঘনত্ব, ডেনসিটি নতুন ওয়ার্ড, ডেনসিটি মানে কি, ঘনত্ব, ঘনত্ব। এটা একটা রোগ যেখানে হাড্ডির ঘনত্ব কমে যায়। বলো কম ঘনত্ব ইংলিশ কি, রিডিউস ডেনসিটি, তাই না? এখানে শেষের নাউন কোনটা, প্রিমোডিফাই করলাম কি দিয়া, পোস্ট মডিফাই করেন যাব না, পার্টিসিপল দিয়া, মানে আইএনজি দিয়া পরে অথবা পাস্ট পার্টিসিপল। আইএনজি হলো অ্যাক্টিভ আর পাস্ট পার্টিসিপল হলো, বলো, ইউজুয়ালি। হ্যাঁ, এই কজ কিন্তু ভার্ব না, ডেনসিটি রে পোস্ট মডিফাই, প্যাসিভ সেন্সে। যে রোগটা সাধারণত ঘটে, ইংলিশ করেন ইউজুয়ালি কস্ট বাই, কয়টা কারণে ঘটে বলেন তো? 1 নম্বর কারণ কি, 2 নম্বর, 3 নম্বর, এই যে কোনো একটা কারণ হইলেই হয়, হয় এটা হইলেও হবে, এটা হইলেও হবে, এটা হইলেও হবে, এই জন্য অর দিয়া যোগ করছি। আচ্ছা, ইউজুয়ালি কজ বাই, 1 নম্বর হলো ইনসাফিসিয়েন্ট এক্সারসাইজ, তাই না? এর মধ্যে হেড ওয়ার্ড কোনটা,
ইউজুয়ালি কজ বাই রিজনস লিখতে পারতাম, ইউজুয়ালি কজ বাই সাম রিজনস, তারপর কোলন দিয়া বলতে পারতাম ইনসাফিসিয়েন্ট এক্সারসাইজ, রিডিউস ক্যালসিয়াম ইনটেক। এখানে তো বাই দিয়া কয়ে ফেলছি, তাই না? অন্যভাবে লেখা যেত। ওকে, দ্যার আর রিজনস, না কোলন দিয়া বলে দিও। 1 নম্বর কারণ কি? 2 নম্বরটা হলো, এখানে কিন্তু খাওয়া খাওয়া ইংলিশ করেন, আর এগুলো হলো প্রিমোডিফায়ার। ক্যালসিয়াম ইনটেক আর টু প্রিমোডিফায়ার হলো রিডিউস ক্যালসিয়াম ইনটেক, শরীরে ক্যালসিয়াম কম গেলে। 3 নম্বর বলেন। দীর্ঘদিন না খেয়ে থাকলে, না? পরিষ্কার বিষয়, ঠিক আছে, বাক্য সহজ আছে, এটা খুব একটা কঠিন না। কোলন দিয়ে তুমি বললা যে স্যার দিতে পারতাম, হ্যাঁ পারতাম আমরা, সমস্যা নেই। একটা বাক্য তৈরি করলাম, তৈরি করতে আমাদের সবার আগে কি লাগবে? সাবজেক্ট। দিস ইজ আ ডিজিজ, এখানে শেষ করতে পারতাম দিস ইজ আ ডিজিজ হোয়ার, নতুন সাবজেক্ট দিতে হবে, বোন শো রিডিউসড ডেন্সিটি। এবার আমার বহুদিন লিখতে গিয়ে একটা প্রবলেম হইতো, রিডিউস লিখে ফেলতাম। রিডিউস না, কি হইতে হবে? রিডিউসড, প্রিমোডিফাই হইলে পার্টিসিপল হইতো। এখানেই শেষ করতে পারতো রিডিউস ডেন্সিটি, কিন্তু লেখক না, সে আরো কিছু অ্যাড করে দিল। ইউজুয়ালি কস্ট বাই, NSUFFICIENT, এক্সারসাইজ, রিডিউসড ক্যালসিয়াম ইনটেক, না? রিডিউস হবে না, রিডিউস হইতে হবে কত? রিডিউস ক্যালসিয়াম অর ফুড, তার বেশ। পরের লাইনটাও সুন্দর। বোন টিস্যু ইজ কনস্ট্যান্টলি বিং রিমডেলড, তাই না? Meaning that bone is added or removed depending on nutrient availability and the stress that the bone is under. 2 বার পড়বেন, পড়া বলবেন যে হাড্ডি যে আপনার বড় হয়, মানে হাড্ডিতে আরো ঘনত্ব বাড়ে এবং হাড্ডি ক্ষয় হয়, এর জন্য কয়টা বিষয়ের উপর নির্ভরশীল? পড়েন লাইনটা 2 বার পড়া, চিন্তা করেন। বোন টিস্যু ইজ constantly being remodeled, meaning that depending on nutrient availability and the stress that the bone is, তাই না? কয়টা কারণ? সে 2টা কারণের হেডেড কারণগুলো বলবেন, একটা কি? হ্যাঁ, ধরো ধরতে পারছেন, মেন ওয়ার্ড হচ্ছে নিউট্রিয়েন্ট অ্যাভেলেবিলিটি, আর হলো স্ট্রেস। আর পরে স্ট্রেস নিয়ে ভাবে চান। হ্যাঁ, যে স্ট্রেসের নিচে বোন আছে, না? দ্যাট দ্য বোন ইজ আন্ডার। ওকে, বোন টিস্যু ইজ কনস্ট্যান্টলি বিং রিমডেল, কথা সুন্দর। আমার সাবজেক্ট হলো বোন টিস্যু, ভার্ব কোনটা বলো তো? ইজ কনস্ট্যান্টলি না, ইজ ম্যাডাম পারসন, ইজ বিং রিমডেল। মাঝখানে ভাবে চাল, না? ওই যে ভার্বের অক্সিলারি আর মেইন পার্টের মাঝখানে অ্যাডভার্ব ঢুকাই দিছে, না? মনোলোভা বলবা, এটা ইজ বিং রিমডেল অ্যাক্টিভ না প্যাসিভ? কিভাবে পারছো? টু বি ভার্ব আছে, আর কি আছে? পাস্ট পার্টিসিপল। এটা কিন্তু বাক্য, ফ্রেজ না, কিন্তু ফ্রেজ হইলে শুধু পাস্ট পার্টিসিপল হইতো। এটা হলো বাক্য, সাবজেক্ট আছে, টু বি আছে, পাস্ট পার্টিসিপল আছে। এখন টু বি দুইটা, ইজ আর কোনটা? তাহলে আবার এক্সট্রা করে বিং দিল কেন? চলমান কন্টিনিউয়াস এর প্যাসিভ, কন্টিনিউয়াস এর প্যাসিভ হলে এক্সট্রা করে বিং দেয় না? রাইস ইজ ইটেন, কন্টিনিউয়াস করলে রাইস ইজ বিং ইটেন। বোন টিস্যু সব সময় পরিবর্তিত হয়, পরিবর্তিত হয় ইংলিশ বলেন রিমডেল। নতুন একটা ওয়ার্ড পরিবর্তিত হয়, ইংলিশ কি? চেঞ্জ, চেঞ্জ। আজকে মিউটেশন শিখছি, আরেকটা ওয়ার্ড শিখলাম রিমডেল। এখন আপনি যদি এই ওয়ার্ডটা নাও জানেন, টেনশনে কিচ্ছু নেই, পাশে ব্যাখ্যা দিছে, অ্যাডেড অর রিমুভ, ওটাকে কি বলে? রিমডেল। রূপ পরিবর্তিত হয় বোন টিস্যু, বোন টিস্যু রূপ পরিবর্তিত হয়। তোমার নাম যেন কি ভাই? হ্যাঁ তুমি মেহেদি, না? দেশের বাড়ি কোথায় তোমার? চাঁদপুর। চাঁদপুরে আর কে কে আছেন এখানে? আর কেউ নাই, না? তোমার 3-4 জন চাঁদপুরের? মাশাআল্লাহ, পবিত্র চাঁদপুরের অনেকগুলা। হুম। কিভাবে যাও, লঞ্চে করে না বাসে করে?
চলে যাও। বোন টিস্যু রিমুভেবল হয়, এই জায়গায় ফুল স্টপ দিতে পারতো না, লেখক বড় করতে চাইছে। সেন্টেন্স কমপ্লিট হলো বড় করে দুই ভাবে, এর সাথে আরো বাক্য দিয়ে অথবা আরো কি দেয়, ফ্রেজ দেয়। প্রথমে বলো, ফ্রেজ দিয়ে দিছে। এর মানি হলো, এর মানি কি, মিনিং এর পরে মিনিং কি মানি, দ্যাট দিয়া বলো, বাক্য দেওয়া আছে না। এই বাক্যের সাবজেক্ট হচ্ছে বোন, ভার্ব কোনটা, ইজ অ্যাডেড অর ইজ রিমুভ, তাই না? এটাও কি অ্যাক্টিভ বাক্য না প্যাসিভ বাক্য? প্যাসিভ। বোন টিস্যু রিমডেল হয় মিস্টার ফয়সাল, এর অর্থ কি? বোন হয় কি হয়, বোন হয় অ্যাড হয়, অথবা কি হয় বোন, হাড্ডির সাথে হাড্ডি আরো যোগ হচ্ছে, আরো কোষ কোষ যোগ হয়, অথবা আস্তে আস্তে কোষগুলো ক্ষয় হয়ে যায় না। এখানেও ফুল স্টপ দিলে পারতো, পারতো না? কিন্তু লেখক দেয় নাই, মানে আরো তথ্য দেবে। দুই ভাবে দেওয়া যায়, বাক্য আকারে আর কি আকারে। ফুল স্টপের পরে কি বাক্য না দিয়া ডাইরেক্ট কি মেরে দিছে, আইএনজি মানে ফ্রেজ, অ্যাক্টিভ অ্যাক্টিভ একটা সেন্স দেয়, ডিপেন্ডিং। এটা কিন্তু ফ্রেজ। ডিপেন্ডিং এর পাশে কি দেওয়া আছে, অন এর পরে দেখো কয়টা অবজেক্ট, এটা একটা। এই হাড্ডি যে যোগ হয় বা ক্ষয় হয়, এটা নির্ভর করে হলো পুষ্টি কতটুকু আছে, ইংলিশ করেন, আর একটা জিনিসের উপরে, নাম কি? এই দুটোই হলো আমার মেইন জিনিস। ক্ষয় হওয়া বা যোগ হওয়ার নির্ভরশীল হলো দুইটা জিনিসের উপরে, নিউট্রিয়েন্ট অ্যাভেলেবিলিটি আর এটা কি। এবার স্ট্রেস নিয়ে ভাও পেঁচাল পারেন। দ্য বোন ইজ, স্ট্রেস নিয়ে রিলেটিভ ক্লজ দিয়ে যোগ করছেন না। রিলেটিভ ক্লজ এর সাবজেক্ট কিন্তু দ্যাট না, সাবজেক্ট কোনটা, দ্য বোন। ভার্ব কোনটা, আর কমপ্লিমেন্ট হচ্ছে আন্ডার। এই দ্যাটটা লেখক দিলেও পারে, না দিলেও পারে, কারণ রিলেটিভ ক্লজের দ্যাট হুই যখন সাবজেক্ট আকারে না বসে, ওগুলা উজ্জ রাখা যায়। এখানে লেখক করে নাই, তাই না? উজ্জ করে বলেন তো লাইনটারে, বোন টিস্যু ইজ কনস্ট্যান্টলি বিং রিমডেলড। তারপরে মিনিং দ্যাট bone is added or removed depending on nutrient availability and the stress, the bone is বোন টিস্যু না, নাকি বোন ইজ, কোনটা ছিল আল্লাহ জানে না। বোন টিস্যু ইজ কনস্ট্যান্টলি বিং রি এখানেই শেষ, করা যাইতো, লেখক করে নাই, না করে আরো তথ্য দিয়ে দিছে। আরো তথ্য দুই ভাবে দেওয়া যায়, বাক্য আকারে আর কি আকারে, ফ্রেজ। মিনিং তার মানে বাক্য না, ফ্রেজ করছে। আইনজি অর্থে একটা অ্যাক্টিভ অ্যাক্টিভ সেন্স। মিনিং দ্যাট বোন ইজ অ্যাডেড অর, এখানে শেষ করতে পারতো, লেখক এখানেও শেষ করে নাই। তার মানে আরো তথ্য দেবে, বাক্য আকারে বা ফ্রেজ আকারে। রিমুভ, ডিপেন্ডিং বাক্য রাখে নাই, ফ্রিজ করছে। ডিপেন্ডিং অন, NUTRIENT, নিউট্রিয়েন্ট, AVAILABILITY, নিউট্রিয়েন্ট অ্যাভেলেবিলিটি অ্যান্ড দ্য স্ট্রেস। স্ট্রেস এখানেই বড় করতে পারতো না, লেখক এখানেও শেষ না করে আরো বড় করছে। that the bone is, অনেক সুন্দর বাক্য লিখে ফেলছে না, বড় করতে করতে। পরের বাক্যটা, এতক্ষণ যা লিখছি এরপরে নতুন কথা শুরু করব। এই ট্রানজিশনের জন্য একটা ওয়ার্ড ইউজ করছে, কোনটা? এই হাওয়েভার লেখক শুরুতে লিখতে পারতো না, লেখক কোন জায়গায় নিয়ে গেছে, মাঝখানে বলতে, মাঝখানে বলতে সাবজেক্ট আর ভার্বের মাঝে, সাবজেক্টের পরে ভার্বের আগে। আমরা তো শুরুতে দিয়ে লিখি, তাই না? হ্যাঁ, এটা আমরা পড়াইছি মনে হয় না। হুম। ফিমেল পোলার বেয়ার হাওয়েভার, ওই যে ছোটবেলায় পড়তাম দেয়ার ফোর আই প্রে না লিখে বলতাম আই দেয়ার ফোর প্রে, ভার্বের আগে দেয়ার ফোর মাঝখানে না, আগে পরে দুইটা কমা দিতে হইতো, না দিলে দুই মাস কেটে দিত, কিন্তু না দিলেও হয়। আচ্ছা, আচ্ছা, লেখকরা অনেক লেখক দেয় না। ফিমেল পোলার বেয়ার্স হাওয়েভার আন্ডারগো এক্সট্রিম কন্ডিশনস ডিউরিং কোনটা,
এভরি প্রেগনেন্সি। ওকে, এটা সহজ বাক্য। নতুন একটা ওয়ার্ড শিখবো, আন্ডারগো। আন্ডারগো মানে হলো ফেস করা, ফেস, আন্ডারগো। ফিমেল পোলার বিয়ার্স প্লুরালে করে ফেলছে না কথাটাকে, মাঝখানে একটা অ্যাডভার্ব এবং কনজাংশন দুইটা একসাথে যৌথভাবে কাজ করছে। বাক্যের ভার্ব হচ্ছে আন্ডারগো। আন্ডারগো মানে কি বললাম যেন আমরা, ফেস করা। ফেস করা, এটা কষ্ট হয়েছে, আন্ডারগো মানে ভাবতাম নিচ দিয়ে যাওয়া এরকম কিছু, তাই না? ঠিক আছে, আন্ডারগো। ফিমেল পোলার বিয়ার্স আন্ডারগো সাবজেক্ট ভার্ব, এখন কি পাইতে পারি কত ভাইরা? বারবার প্রশ্ন করো, কি ফেস করে, কি ফেস করে, কখন ফেস করে? চাইলে লেখক সময় আগে আনতে পারতো না? আগেই না, কত বলো, জিউরিং ফিমেল পোলার বিয়ার্স হাউএভার আন্ডারগো এক্সট্রিম। মিস্টার রবিন, ধরো এখানে প্রিপোজিশন কে, ডিউরিং। যদি প্রিপোজিশন যুক্ত প্রথমে আনতাম, প্রিপোজিশন আলাপ অংশটুকু কতটুকু বলো তো, ডিউরিং প্রেগনেন্সি। এটা যদি সবার আগে দিয়ে দিতাম কি লিখতাম বলো? ডিউরিং এভরি প্রেগনেন্সি। প্রিপোজিশন যুক্ত কথা শেষ হইতো না, তারপর কি দিতে হইতো আমার, এটা কমা দিতে হইতো। হ্যাঁ ঠিক আছে, তা বাক্যটা সহজ আছে। এইভাবে বাক্য লিখছে, ফিমেল পোলার বিয়ার্স বিয়ার্স, একটা কমা, হাউএভার শেষ করে আবার কমা না, আন্ডার গো, তারপর আমরা অবজেক্ট দেব, ডিউরিং এভরি প্রেগনেন্সি। পরের লাইনটাও সুন্দর। Once autumn comes around, these females will dig maternity dance in the snow and will remain there throughout the winter, both before and after the birth of their কোনটা বলো, calves। দুইবার পড়বা, পরে বলবা once মানে কি হইতে পারে না, ঠিক আছে? পড়ো, once autumn comes around, these females will dig maternity dance in the snow and will remain there throughout the winter, both before and after the birth of their calves. Once autumn comes around, these females will dig maternity dance in the snow and remain there throughout the winter, both before and after the birth of their calves, তাই না? ঠিক আছে, প্রাণঘাতী অস্ত্র। এখানে আমার প্রথম বাক্য এই জায়গায়, এই জায়গায় ওয়ান্স এর মানে কি হতে পারে? হ্যাঁ, ছোটবেলায় আমরা যে ওয়ান্স পড়তাম, একদা না, ওয়ান্স আপন এ টাইম, ওটা না, কাছাকাছি হলো। ওয়ান্স মানে হোয়েন, ওয়ান্স মানে কি, হোয়েন। এই জায়গায় ওয়ান্স মানে হোয়েন। সাবজেক্ট হচ্ছে অটাম, ভার বলেন কামেরাউন। কামেরাউন নিকটে চলে আসা, নিকটবর্তী হওয়া, কামেরাউন মানে নিকটবর্তী হওয়া, ঘনিয়ে আসা, ঘনিয়ে আসা। এই যে এগিয়ে আসা বা কাছে আসা আছে না, কামস অ্যারাউন্ড, নিকটবর্তী হওয়া। তাহলে এটা আমার মরা বাক্য, কিভাবে বুঝছি? যে ওয়ান্স আছে যখন, যখন ঘনিয়ে আসে, কাছাকাছি চলে আসছে। এবার হলো রিয়াল বাক্য, এটা হলো সাবজেক্ট, দিস ফিমেলস, ভার বলেন। আরো ভার্ব আছে কিনা খুঁজবো, উইল ডিগ ম্যাটারনিটি ড্যান্স ইন দ্য স্নো অ্যান্ড উইল, দুইটা ভার্ব আছে, দুইটা ভার্ব হলে যোগ করতে হবো না, and দ্বারা যোগ করতেছি। এই ফিমেলস গুলা তারা খনন করবে, খনন ইংলিশ করেন। এবার অবজেক্ট বলতে হবে না? রবিন বলো অবজেক্ট কিভাবে বের করবা? হ্যাঁ, খনন করবে, কি খনন করবে? ডেন মানে ঘর, ঘর। নতুন একটা ওয়ার্ড শিখেন, ডেন, ডেন মানে ঘর। পশু পাখির থাকার ঘরকে ইংলিশে বলে ডেন। ডেন, ডেন, ডি অ্যান্ড ডেন, প্লুরাল করছে তাই ডেন্স হয়েছে। হ্যাঁ,
ম্যাটারনিটি ডেন্স, মাতৃত্বকালীন ঘর বানাবে। এই ফিমেলস গুলা কি করবে ভাই বলো? ডিগ, ডিগ খনন করবে। কি খনন করবে কত? এর মধ্যে মেন ওয়ার্ড কোনটা? ডেন্স। আর এটা কিন্তু তোমার ওই প্রিমোরিভার, মাতৃত্বকালীন, ইংলিশ কি? ম্যাটারনিটি ডেন্স খনন করবে। এবার জায়গা পাও কোন জায়গায়? ঠিক আছে, এটা হলো আমার প্লেস দেওয়া আছে। এন্ড থাইকা যাবো, ইংলিশ করেন, কমপ্লিট করেন। দেয়ার, দেয়ার মানে কোন জায়গায়? ওই যে ওই ঘরের মধ্যে থেকে যাবো। এবার সময় বলেন, সময়ের একটা পার্ট আরো আছে। বোথ বিফোর এন্ড আফটার দা বার্থ অফ দেয়ার কাবস। শাবক বা শিশু, ইংলিশ কি? কাবস। ঠিক আছে, পশু পাখির বাচ্চাকে অনেকে কাবস বলে না? বাঘের বাচ্চা, তারপরে আপনার এই যে বিয়ারের বাচ্চাগুলোকে কাব বলে, কাব। সিংহের বাচ্চা কাব। আবার অন্য অন্য জিনিসগুলো অন্য অন্য নাম দেয়। ঠিক আছে, ডাকের বাচ্চাকে কয় ডাকলিংস। হ্যাঁ, ডগের বাচ্চাকে পাপি, ক্যাটের বাচ্চা কিটেন। এক একটা নাম আছে তো, কিছু কিছু আবার ওই বেয়ার শ্রেণীর ওগুলার বাচ্চাকে কি বলে? কাব, কাব। হুম। থাকবে, সময়টা বলেন। থ্রু আউট দ্য উইন্টার না, আর একটু সময় বলেন। বোধ, এখানে এনটা বাদ দিয়ে যদি পড়েন, বিফোরে পড়ে নাউন লাগবে না? সে নাউন কোনটা কোন? বিফোর দ্য বার্থ অফ দেয়ার কাপস থাকবে, এন্ড আফটার দ্য বার্থ অফ দেয়ার কাপস। এই জন্য একসাথে দুইটা অবজেক্ট না বলে কমন নিয়ে নিছে, বিফোর এন্ড আফটার। তো বাক্য তৈরি করার জন্য আপনার কি লাগবে? একটা সাবজেক্ট লাগবে না? তো যদি মরা বাক্য তৈরি করেন, ওই বাক্য কি শেষ? ওয়ান্স অটাম, ঘনিয়ে আসা, ইংলিশ বলেন। এটা ফ্রেজাল ভার্ব, কামস অ্যারাউন্ড। এ পর্যন্ত দিলে আমার বাক্য শেষ হবে না, আমাকে আরো তথ্য দিতে হবে। ওয়ান্স অটাম কামস অ্যারাউন্ড। দিস ফিমেলস না, উইল ডিগ ভার্ব, এখন আমি অবজেক্ট দেব, ম্যাটারনিটি ড্যান্স। সাথে এখানে শেষ করতে পারতাম, আরো তথ্য দিলাম, জায়গা, ইন দ্য স্নো। এখানেই শেষ করতে পারতাম, কিন্তু লেখকের মন চাইলো বাক্যটা আরো বড় করবে। ওখানে যে খনন তো করবে, করবেই, লেখক মন চাইলো আরো ভার দিয়ে দিই, ওই ফেমাস গুলো আরো কিছু করবে, তাই দিয়ে দেন। অ্যান্ড উইল রিমেন, ওইখানেই থেকে যাবে, দেয়ার। এখানেও শেষ করতে পারতো, তার মন চাইছে আরো দিয়ে দেবো, সময়টা অ্যাড করে দেবো। থ্রু আউট দা উইন্টার, পুরা উইন্টার জুড়ে। সাথে সে সময়টাকে আরেকটু বড় করে দিল, বোথ, দুইটা সময়, বোথ বিফোর অ্যান্ড আফটার দা বার্থ অফ দেয়ার কাবস না? ঠিক আছে, সুন্দর। এই যে ওদের পুরা ঘর বানায়া, তারপরে ভিতরে থাকা, এই সময়ে পুরো প্রক্রিয়াটাতে বাক্য আছে বলেন। দিস প্রসেস রিজাল্টস ইন অ্যাবাউট 6 months অফ ফাস্ট। কয় মাস না খেয়ে থাকতে হয়? চরম, তাই না? বিয়ারের মধ্যে এমন মেকানিজম আছে না, সাপেরও কিছু কিছু আছে। হ্যাঁ, সাপ কুমির এগুলোর মধ্যে আছে না? কিন্তু বেয়ারের মেকানিজমটা আরো অদ্ভুত। ওদের যে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়, ওই অ্যামাইনো অ্যাসিড দিয়ে ওরা আবার নতুন করে এনার্জি তৈরি করে। দিস প্রসেস রেজাল্টস ইন অ্যাবাউট 6 months অফ ফাস্টিং। 6 মাস না খেয়ে থাকে না? হুম, পাশে একটা ক্লজ দিয়ে দিছে। দ্য ফিমেল বেয়ার্স হ্যাভ টু কিপ দেমসেলস অ্যান্ড দেয়ার কাপস, পাশে একটা ফুল স্টপ না দিয়ে ফ্রেজ দিয়ে দিছে, ডিপ্লিটিং দেয়ার ওন ক্যালোরি অ্যান্ড এই যে ক্যালসিয়াম অ্যান্ড ক্যালোরি রিজার্ভস। ক্যালোরি রিজার্ভ কমে না? ঠিক আছে, চরম বাক্য না? একটা ভার পড়বেন যেটা আপনার পুরো আয়াল জুড়ে কাজে লাগবে,
সে ভার্ব হচ্ছে রেজাল্ট ইন, পড়াইছে কিনা জানি না। রেজাল্ট ইন, হ্যাঁ, রেজাল্ট ইন মানে ফলাফল না, ঘটানো বোঝায়। ফ্রেজ হইলে অর্থ চেঞ্জ হয়ে যাবে। এই ওয়ার্ডটা আপনি আইএলটিএস এ ঘন, খুব বেশি বেশি পাবেন। রেজাল্ট ইন, লিড টু। লিড মানে হলো পরিচালনা করা, কিন্তু লিড টু অর্থ আলাদা। এই যে এবার করে লিখে নেবেন পুরোটা। এই ওয়ার্ডগুলো আপনার প্রচুর হেল্প করবে। দেখবেন এর পরের প্যাসেজ আবার পাইতেছেন, রেজাল্ট ইন, লিড টু, এরা পাবেন, আবার পাবেন। ওকে, ভালো কথা। স্মার্ট ওয়ার্ক, রেজাল্ট ইন কোনটা বলেন? রেজাল্ট এক অর্থ দিব আর রেজাল্ট ইন আরেক অর্থ দেবে। ঠিক আছে, একটু ওয়ার্ডের চেঞ্জ হলে অর্থ উল্টায় যাবে গা। শব্দটা লিড হইলে এক অর্থ দেবে, আর এটা কি লেখা, লিড টু আরেক অর্থ। ফ্রেজ হইলে অর্থ চেঞ্জ হয়ে যায় না? হুম। যেমন লুক মানে তাকানো, কিন্তু লুক আফটার মানে কি? হ্যাঁ, তাই না, একটু চেঞ্জ হয়ে যায় না? ঠিক আছে, আবার লুক ফর মানে খোঁজা, লুক ইনটু মানে তদন্ত করা। বিষয়গুলো আলাদা আলাদা হয়ে যাবে গা। তা স্মার্ট কাজ করলে সফলতা আসে, সেই সফলতা আনা ইংলিশ বলেন। রেজাল্ট ইন মানে ঘটানো, পাশে পিওর সিনোনিম দিয়ে দিছি, কজ, ব্রিংস, অথবা কি পাইবেন? এই প্রক্রিয়াটাতে ঘটে, ইংলিশ করেন। 6 মাস কি ঘটে? কি ঘটে? ফাস্টিং। মেইন ওয়ার্ড এগোটা, দিস প্রসেস রেজাল্টস ইন ফাস্টিং। ফাস্টিং নিয়ে রিলেটিভ ক্লজ দেন, ফাস্টিং নিয়ে কি হয়েছে? ফিমেল পোলার বেয়ার্স হ্যাভ টু কিপ দেমসেলস এন্ড দেয়ার কালভস অ্যালাইভ। হ্যাঁ, ফিমেল পোলার বেয়ার্স নিজেকে এবং তার কাফদেরকে বাঁচায় রাখতে হয়। বাঁচায় ইংলিশ আছে না? পুলিশ তো আপনার দিয়া ফ্রেজ দিয়েছে। আইনজি দেওয়া মানে তো অ্যাক্টিভ অ্যাক্টিভ সেন্স না? বাক্য না দিয়া ফ্রেজ দিছে। ডিপ্লিটি মানে কমে ফেলে, কমে কমে যায়। কি কমে যায়? শরীরের মধ্যে যে পরিমাণে ক্যালসিয়াম আর ক্যালোরি থাকে ওটা কমে না? ক্যালসিয়াম ক্যালোরি কমে। বাক্য ভালো। আমার সাবজেক্ট হচ্ছে দিস প্রসেস, ভার্ব হচ্ছে রেজাল্ট ইন, রেজাল্ট ইন। এবার আপনি অবজেক্ট বলবেন, কি ঘটে? এটাই আমার বাক্যের মেন অংশ। দিস প্রসেস রেজাল্টস ইন ফাস্টিং। হেডওয়ার্ড কিন্তু ফাস্টিং। অফের পরে কেমনে হইলো? অফ কিন্তু এখানে সংখ্যাবাচক অফ, 6 মান্থস অফ, সংখ্যাবাচক অফ। ওই যে আলট অফ এর যে অফ, সেই off। প্রায় 6 মাস না খেয়ে থাকে। ফাস্টিং কি? ফাস্টিং এ নিয়ে একটা রিলেটিভ ক্লজ দিল, হোয়ার। আমরা বহু পড়ছি, হোয়ার দিয়া নতুন ক্লজ দিলে আবার সাবজেক্ট আনতে হবে। দা ফিমেল বেয়ার্স, এটা সাবজেক্ট। এর ভার্ব আছে আবার, হ্যাভ টু কিপ। হ্যাভ টু কিপ, কিপ কিন্তু মেইন ভার্ব, হ্যাভ টু মোডাল। কিপ কিন্তু মেইন ভার্ব। কিপের অবজেক্ট বলেন, কাকে রাখতে হবে? আর অ্যালাইভ হলো কমপ্লিমেন্ট। আপনি যে এ পর্যন্ত পড়লে অর্থ হয় না। দ্য ফিমেল বেয়ার্স হ্যাভ টু কিপ দেমসেলস এন্ড দেয়ার কাবস, হয় না, কিন্তু কোনটা পড়তে হবে? অ্যালাইভ। অ্যালাইভ হচ্ছে আমার কমপ্লিমেন্ট না? ঠিক আছে, নিজেকে এবং বাচ্চাকে বাঁচায় রাখতে হবে। ফুল স্টপ না দিয়ে সে আরেকটা তথ্য দিল,
ডিপ্লিট, ডিপ্লিট মানে কমা, প্রাকৃতিক ভাবে কমাকে ইংলিশে বলে ডিপ্লিট, কৃত্রিম ভাবে কমাকে বলে ডেপ্রিসিয়েট, ঠিক আছে। হুম। এই জন্য আমরা অ্যাকাউন্টিং এর ভাষায় মেশিন ট্যাশিন কয় বলে বলি ডেপ্রিসিয়েশন, না, ঠিক আছে। হ্যাঁ, ডেপ্রিসিয়েশন, তাই না, পড়ে আসছো না? কিন্তু এখানে কি দিছে? ডিপ্লিট, প্রাকৃতিক জিনিস প্রাকৃতিক ভাবে কমা, এগুলাকে ইংলিশে কি বলে? ডিপ্লিট, ডিপ্লিট, ডিপ্লিটিং দেয়ার ক্যালসিয়াম এন্ড আর কোনটা বলেন? ক্যালোরি। এটা আমার আরেকটা ফ্রেজ, ঠিক আছে, লাইনটা সহজ আছে। তারপরে একটা লাইন পাবো আমরা। চলো বাক্য তৈরি করি না, দিস প্রসেস। আচ্ছা তোমাদের জিজ্ঞাসা করি, যদি অনেকগুলা প্রসেস হইতো তাহলে কি লিখতা? দিস লিখতা? দোজ লেখালেও হয়তো। আর দিসের প্লুরাল হলো দিস, আর দ্যাটের প্লুরাল হলো দোজ। এরকম, দিস দিস, দ্যাট দোজ। ভার্ব দিব আমরা, রেজাল্টস ইন, ভার্ব। অবজেক্ট দেবো, অ্যাবাউট 6 মাস না খেয়ে থাকে। ভালো কথা। এখানে লেখক শেষ করতে পারতো না, তার বড় করতে মন চাইছে, হোয়ার ক্লজ দিয়ে বড় করে দিল, হোয়ার দা, ভার্ব দিলাম, হ্যাভ টু কিপ। এরপর আমি অবজেক্ট দেব, নিজেকে নিজে করলে সেলফ হয়, আমি আমাকে ভালোবাসি, আই লাভ মাই সেলফ। নিজেদেরকে রাখতে হবে, অ্যান্ড দেয়ার কাপস। তারপরে কমপ্লিট করলাম, এখানেই শেষ করতে পারতাম, আমার মন চাইছে আমি এর সাথে আরো তথ্য দেব। বাক্য আকারেও দিতে পারি, ফ্রেজ আকারেও দিতে পারি। ওরা ক্ষয় করে ফেলে, ফ্রেজ আকারে দিয়ে দিলাম। ক্যালোরি রিজার্ভ, তাই না? Yes. এই প্যারাগ্রাফের শেষ লাইন। এত কিছু হওয়ার পরেও আদি স্ট্রং থাকে, আর কেমন থাকে, সুন্দর না? মেকানিজম তৈরি হয়ে আছে না? Yes. বিপরীতমুখী কথাবার্তা, এটা মনে হয় লিখতে দিছিলাম বাসায়। Yes. বিপরীত তথ্য দিলে ডিসপাইট হয় না, এই যে কন্ট্রাস্টিং। ওকে, ডিসপাইট দিস দেয়ার বোনস রিমেন স্ট্রং, আর কোনটা কোন? Yes. এসব সত্ত্বেও, ইংলিশ কি? ডিসপাইট দিস। প্রিপোজিশন যুক্ত একটা অংশ শেষ হয়েছে, কমা দিছে, বিপরীতার্থক প্রিপোজিশন, ডিসপাইট। আমার সাবজেক্ট কোনটা বলেন? বোনস। দেয়ার হলো প্রিমোটিভ, না? ভার্ব কোনটা বলো? রিমেন। এ পর্যন্ত পড়লে কি অর্থ হয় দেয়ার বোনস রিমেন? তাহলে কমপ্লিট করো। হ্যাঁ, আর ডেন্স মানে আজকে আমরা পড়ে আইছি, ডেন্স মানে ঘন, ওই যে ঘন করা, ডেন্সিটি। আর ঘন দুধ, কনডেন্সড মিল্ক, ডেন্সড, ডেন্স থেকে ভার্ব করলে কনডেন্সড, কনডেন্স, ডেন্স কনডেন্স। আচ্ছা, ডিসপাইট দিস দেয়ার বোনস রিমেন স্ট্রং অ্যান্ড ডেন্স। পরের প্যারাগ্রাফের এক দুইটা লাইনে আমরা পড়তে পারবো। Psychologists Alanda Lennox and Alan Goodship found an explanation for this paradox in 2008. একটা প্যারাডক্স, তাই না? না খায়া থাকলো কিন্তু হাড্ডি ক্ষয় হলো না। না খায়া থাকলে হাড্ডি ক্ষয় হওয়ার কথা না? আমরা উপরে একটা রোগ পড়ছি না, অস্টিওপোরোসিস। না খায়া থাকলে কি হয়, হাড্ডি কি হয়ে যায়? ও তো 6 মাস না না খেয়ে থাকে না? এত কিছু হওয়ার পরও হাড্ডি কেমন থাকে বলো? এরকম না? এটা প্যারাডক্স না একটা? প্যারাডক্স মানে হচ্ছে ম্যাচ খায় না, দ্বৈত মুখর একটা আচরণ, ওটাকে ইংলিশে কি বলে? প্যারাডক্স, ঠিক আছে। হুম। সাইকোলজিস্ট অ্যালান লিনক্স, ধাঁধা, ধাঁধা, প্যারাডক্স মানে ধাঁধা, প্যারাডক্স, প্যারাডক্সিক্যাল। they discovered that pregnant bears were able to increase the density of their bones. তারা দেখলো যে প্রেগনেন্ট বেয়াররা, ওরা ওদের হাড্ডির ঘনত্ব বাড়ায় ফেলে, before they started to build their dens. In addition, 6 months later, when they finally emerged from the den with their cubs,
দেয়ার ওয়াজ নো এভিডেন্স অফ সিগনিফিক্যান্ট লস অফ, কোনটা বলেন? দেখলো যে হাড্ডির ঘনত্ব খুব একটা ক্ষয় হয় না, তাই না? এখন তাহলে আমরাও মানুষরা না খেয়ে থাকি, আমাদের হাড্ডি ক্ষয় হয়, তাহলে নিশ্চয়ই মাঝে মাঝে না খেয়ে থাকলেও এমন কিছু শরীরের মধ্যে পুশ করাই দিব, বেয়ারের মধ্যে আছে, খুঁজে বের করবো, যে আমাদের হাড্ডিও কি হবো না, বরঞ্চ আগে ক্ষয় হয়েছে অবশ্য শরীরের মধ্যে একটা পুশ করবো, আবার হাড্ডি ঢুকে যাবো না। করবে না এরকম অনেক কিছুই কিন্তু আমরা ব্যবহার করি, বিজ্ঞানের অনেক কিছু। Okay. In addition, 6 months later, when they finally emerged from the den with their calves, there was no evidence of significant loss of, কোনটা বলো? হাড্ডির ক্ষয় হয় যে তার কোনো প্রমাণ পাওয়া যায় নাই। হাইবারনেটিং ব্রাউন বেয়ার্স, নতুন ওয়ার্ড শিখলাম, হাইবারনেশন, না? অনেকে শিখে আসছেন ছোটবেলায়। Brown bears don't have this capacity and must therefore resort to major bone deformation in the following screen. If the mechanism of bone remodeling in polar bears can be understood, যদি মানুষ বুঝে ফেলে ও কেমনে করে, many bear-eaten humans and even astronauts could potentially benefit, হয় না? ঠিক আছে। আমরা যেমন ঘোড়াকে কাজে লাগে আর সাপের ভেনম বাইর করি, তাই না? হ্যাঁ, ঠিক আছে, তো একইভাবে এগুলা দিয়েও ভবিষ্যতে হয়তো কিছুটা করা যাবে। এবার সাইকোলজিস্ট অ্যালেন অ্যালান্দা লিনক্স অ্যান্ড অ্যালেন গুডশিপ, এখানে যদি আপনার অন্য নাম দিত সাইকোলজিস্ট, আমাদের দেশের দুটো নাম দিত মিথিলা অ্যান্ড তাহসান, ফাউন্ড এন এক্সপ্লানেশন, ঠিক আছে? আচ্ছা, তাই না? ঠিক আছে, এতে সহজ হতো না? এই জন্য বড় বড় নাম এবং নাম নিয়ে ফাও পেঁচাল হইলে আমি পড়ি না, দ্রুত পড়ার সময় টাইম বাঁচাই। সাইকোলজিস্ট ব্লা 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 ফাউন্ড এন এক্সপ্লানেশন ফর দিস প্যারাডক্স ইন 2008, তাড়াতাড়ি হয়েছে না এখন? আচ্ছা, অনেক নাম আমরা না পড়ে কি পড়ে যাবো গো? ব্লা ব্লা ব্লা, ঠিক আছে, ব্লা ব্লা ব্লা। নিজে একবার পড়ো। মনে করো এখানে কম দেওয়া আছে, যদি ওয়ার্ডটা অনেক বড় হয় একটু বড় হবে না? ঠিক আছে, এমন লাইন আছে কিন্তু অনেক লম্বা লম্বা লাইন পাওয়া, ঠিক আছে। এখন এখানে তোমার এই পর্যন্ত সাবজেক্ট, খেয়াল করবা ওনার লেখার সময় দুইজনের নাম দিছে, তো এই জন্য সাইকোলজিস্ট না লিখে এস মারছে। তো এগুলো একটু কেয়ারফুলি নোটিস করতে হবে যাতে আমার লেখা শুদ্ধ হয়, বলা ওটাও শুদ্ধ হয়, কারণ যাই বলা তাই লেখা। বাক্যের ভার্ব আছে আবার ফাউন্ড, এই লেখক ফাউন্ড শব্দ এর আগে ইউজ করছে, আমরা এবারও পাইলাম। তার ফাউন্ডের প্রতি ফ্যাসিনেশন আছে, ট্রাস্ট মি, সে এরপরও ফাউন্ড ইউজ করবে, তাই না? এটা লেখকের প্যাটার্ন বুঝে ফেলা যায়। এরা খুঁজে পাইলো, বলেন অবজেক্ট বলেন, এর মধ্যে মেইন অবজেক্ট কোনটা আমাদের? এক্সপ্লানেশন মানে কিন্তু উত্তর, না? বা ব্যাখ্যা। পোস্টমরি ভাই বলেন। ধাঁধা, ধাঁধা। এর মধ্যে আমার হেডওয়ার্ড হলো প্যারাডক্স, ধাঁধা। এবং সময় কবে পাইছে? চাইলে সময়কে সে শুরুতে আনতে পারে, তাই না? মাঝখানেও নিতে পারে, পোয়েটিক হয়ে যাবে লেখাটা। যেহেতু একাধিক সাইকোলজিস্ট পাশের লাইনে বসে, দে ডিসকভার দ্যাট প্রেগন্যান্ট বেয়ার্স আর এবল টু ইনক্রিজ দ্য ডেন্সিটি অফ দেয়ার বোনস বিফোর দে স্টার্টেড টু বিল্ড দেয়ার টেন্স, না? ঠিক আছে, নিজে বাক করে আরেকবার পড়েন। দে ডিসকভার্ড বিল্ড দেয়ার ডেন্স, না? এখানে মেইন বাক্য ছোট্ট এতটুকু জায়গার মধ্যে তারা আবিষ্কার করে দেখলো যে এরকম হয়। সাবজেক্ট পাইছো, ভার পাইছো, এখন কি পাইতে পারো? বারবার প্রশ্ন করো কি দেখলো, এটা দেখছো, কত বড় অবজেক্ট, তাই না? সাবজেক্ট ভার্ব অবজেক্ট, একটা ওয়ার্ড না দিয়া বাক্য অবজেক্ট মানে নাম, নাউন ক্লজ। এই জায়গায় কিন্তু কি দিস, দ্যাট দিস, রিলেটিভ ক্লজ না, কিন্তু নাউন ক্লজ। নাউন ক্লজের সূচনায় কি দিছে? চাইলে উজ্জ্বল রাখতে পারতো না? উজ্জ্বল রাখতে পারতো তো। হ্যাঁ, কোথাও 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 দিছে, কোথাও দেয় নাই, না? চালাক আছে, ঠিক আছে, ওনারা অনেকবার পড়াশোনা করে লিখছে তো, ঠিক আছে, তারা তো এমনিতেই শিক্ষিত, না?
দে ডিসকভার দ্যাট ক্লজের সাবজেক্ট লাগবে, ভার্ব লাগবে না? ক্লজের সাবজেক্ট কোনটা বলেন? এটা সাবজেক্ট, ভার্ব আছে আবার ওয়ার। তারা দেখলো যে প্রেগন্যান্ট বেয়ার গুলো পারে, এ পর্যন্ত অর্থ হয় নাই, কমপ্লিট করেন। এবল টু ইনক্রিজ দ্য ডেন্সিটি অফ দেয়ার বোনস, কমপ্লিমেন্টের একটা অংশ। যে প্রেগন্যান্ট বেয়ার গুলো এরা বাড়াইতে পারে, বাড়ানো ইংলিশ হলো গিয়া, আর এই ওয়ার্ডটা তো পড়ছি আমরা, গো ঘনত্ব বাড়ায়, গো কার ঘনত্ব? হার্ডির ঘনত্ব বাড়ায় না? সময় বলো। আগে, এটা রিলেটিভ ক্লজ না, এটা টাইম ক্লজ। টাইম ক্লজের সূচনায় মরা বা মরা, ওই যে বুলেট বসছে কোনটা, বিফোর। এটা কিন্তু প্রিপোজিশন অর্থে বসে নাই। এরপরে কি শুধু নাউন বসছে না বাক্য বসছে বলে? এটা কিন্তু কনজাংশন অর্থে বসছে না। দে মানে এই নারী বেয়াররা, বাক্যের ভার্ব আছে আবার, শুরু করলো, ভার্বে প্রশ্ন করো, কি শুরু করলো, কি শুরু করলো? এটা অবজেক্ট না? তাদের ডেন্স তৈরি করার আগে প্রেগন্যান্ট বেয়াররা তাদের হাড্ডির কি বাড়াইতে পারে, গো ঘনত্ব বাড়াইতে পারে। লাইনটা সহজ আছে, একটা কনফিউশন দূর করবো তোমার। আই উইল কাম বিফোর 9 p.m. এই জায়গায় বিফোর হলো প্রিপোজিশন। আই উইল কাম বিফোর ইউ কাম, এই বিফোরের পর এটা প্রিপোজিশন না, বিফোর বাক্য না, এটা কনজাংশন, তাই না? হ্যাঁ, 2 মিনিট, 2 মিনিট পরে। ইন অ্যাডিশন 6 মান্থস লেটার না? ওকে, কনজাংশন কোনটা ইউজ করছি আমরা? কোন বাক্য বোঝাইতে চাই জানেন? ওই যে এখানে বিফোর। বিফোর প্রিপোজিশন অর্থে বসে, আবার কি এই জায়গায় কি অর্থে বসছে? কিভাবে বুঝছি? কারণ পাশেই বাক্য দেওয়া, আর এই জায়গায় বাক্য নাই, কি অর্থে বসছে? প্রিপোজিশন। বাক্য হইলে ওই বিফোরকে কি বলবো? কনজাংশন। আফটার গেল তাই, প্রিপোজিশন অর্থেও বসে আবার কনজাংশন। ডান। তো এরা নিজেদের এই যে বিফোর দিয়ে স্টার্টেড টু বিল্ড দেয়ার ড্যান্স, ছোটবেলায় আমরা একটা বাক্য পড়তাম না এরকম, এই জায়গায় বিফোর কি প্রিপোজিশন না কনজাংশন বলো? পরে বাক্য আছে বলো, দ্য ডক্টর কেম, ডক্টর সাবজেক্ট ভার্ব কোনটা? Came, তো এটা কনজাংশন। প্রিপোজিশন হলে তো এরপরে সাবজেক্ট হওয়ার কথাই না, কনজাংশন। ঠিক আছে, এখন আমরা তোমার এই বাক্যগুলোর মধ্যে এটা পড়ছি যে তোমার কন্ট্রাস্টিং কনজাংশন শিখছি না? কন্ট্রাস্ট করছি না তোমাদের সাথে? ওকে, তথ্য যোগ করার জন্য কিছু শব্দ বসে, অ্যাডিশন। পাঁচটা করে দেওয়া আছে, আপনি পড়বেন। অলসো, অ্যাজ ওয়েল এস, অ্যাজ ওয়েল, নেক্সট, দেন, top of that, similarly, like, likewise, along with it, coupled with, না, even, alongside, in association with, to, plus, finally, lastly, eventually,
সম্ভবত এটা আমার লেখা আছে অলরেডি, তারপর আমি আবার দিয়ে দিচ্ছি অ্যাডিশন ইনফরমেশন 9 নম্বর। এটা পড়ে আসবেন, ম্যাজিক অ্যাডিশন। হ্যাঁ, এই যে দাস। হুম। আই বট অ্যাপলস অ্যান্ড অরেঞ্জেস ফ্রম দ্য মার্কেট ইন এডিশন, না ঠিক আছে। অ্যাডিশনালি। হ্যাঁ, এটা বেশি ন্যাচারাল লাগবে। আমি তাকে বলছি সবচেয়ে ন্যাচারাল গুলা দিতে। পরের দিন আমরা এটা হয়তো শেষ করব। আমরা 3টা প্যাসেজ না পড়ে 2টা প্যাসেজই পড়বো, না তাহলে আমাদের তাড়াতাড়ি আজ শুরু করা যাবে। আশা করি আপনার আন্ডারস্ট্যান্ডিং অনেকটা ক্লিয়ার হয়েছে প্যাসেজ কিভাবে লেখে। দিয়ে দিস। আজকে আমাদের ক নম্বর ক্লাস ছিল? 10 না? আগে 9টা ক্লাসে শেষ করে 10 নম্বর ক্লাসে গাইডলাইন দেওয়া শুরু করতাম। আগে হ্যাঁ, সেন্টেন্স স্ট্রাকচার। আপনাদের বেলায় কিছুটা ভিন্ন আছে। 80 81 পড়বেন। হ্যাভ আ গুড ডে, না? ভালো করে পড়াশোনা